আচ্ছা আমরা শুরু করে দিই। হ্যাঁ, জি স্যার, শুরু করে দিন। লাস্ট ক্লাসে আমরা বোধহয় এই পর্যন্ত আলোচনা করে গেছিলাম, তাই না? যে ই কমার্সের আলোচনা করতেছিলাম, ওখানে আমরা কমন সাকসেস গুলো আলোচনা করেছিলাম, তার আগে এসেনশিয়াল প্রসেস গুলো আলোচনা করেছিলাম তার আগে, আর এটাকে একটু কুইকলি হলেও আলোচনা করে গেছিলাম, রাইট? একই জিনিস ছিল, মোস্ট অফ দ্য কম্পোনেন্টস একই। সো উইল স্টার্ট ফ্রম হিয়ার। আচ্ছা, বিসমিল্লাহ। এবার আমরা বলছি হচ্ছে কি সাকসেস ফ্যাক্টরস, ই কমার্স সাকসেস ফ্যাক্টরস। হ্যাঁ, আচ্ছা এখন একটা জিনিস আগে একটু প্রিলুড একটা বলে রাখি, যে এই যে আগে বলছি আমরা প্রথমে একবার বলছি হচ্ছে এসেনশিয়াল প্রসেস, তারপরে বলছি হচ্ছে গিয়ে কমন সাকসেস টুলস, এইবার বলছি সাকসেস ফ্যাক্টর। বইয়ে যে জিনিসটা হচ্ছে, যে জিনিসগুলো কিরকম আলাদা আলাদা ভাবে প্রেজেন্ট করা আছে, উইচ ইজ অলসো লজিক্যাল, কিন্তু পার্থক্যটা কি এটা একটু বোঝার বিষয়টা আগে একটু আলোচনা করে ফেলি। হ্যাঁ, প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে কি এসেনশিয়াল প্রসেসেস। যে কোনো একটা বিজনেসের যে এসেনশিয়াল প্রসেস বলতে আসলে কি বুঝেছে, সাধারণত আমরা এসেনশিয়াল বলি যেটা হচ্ছে প্রয়োজনীয়, ইটস নট মাস্ট। ফার্স্ট অফ অল ইটস প্রয়োজনীয়, ইটস নট মাস্ট, এক নম্বর কথা। প্রসেসেস উই আন্ডারস্ট্যান্ড, যে প্রসেস কি এ সিরিজ অফ সিকোয়েন্সিয়াল সেট অফ অ্যাক্টিভিটিস টু পারফর্ম আ পার্টিকুলার ওয়ার্ক। যেমন হচ্ছে কি আমরা যখন এখানে এসেনশিয়াল প্রসেস আলোচনা করছি, তখন যখন আমরা বলছি প্রোফাইলিং এন্ড পার্সোনালাইজেশন, তখন প্রোফাইলিং এন্ড পার্সোনালাইজেশন শুধু একটা সিঙ্গেল কাজ না, এইটার মধ্যে অনেকগুলো কাজ ইনভলভ। একটা প্রোফাইলিং করতে গেলে ওটা ডিজাইনিং, ওখানে কি কি ইনফরমেশন থাকবে, ওইটা অ্যানালাইসিস, ওইটাকে প্রিজার্ভ করা, এবং ওইটাকে সময় মতো কিভাবে করে আমি তুলে নিয়ে আসবো পার্সোনালাইজেশনের জন্য। এবং পার্সোনালাইজেশন আমি কি কি দিয়ে করব, কোন ই কমার্স সেটা আমি ব্যানার ইমেজ দিয়ে করছি, কোন ই কমার্স সেটা আমি অফার দিয়ে করছি, কোন ই কমার্স সেটা আমি পপ আপ দিচ্ছি। সো দেয়ার কুড বি ভেরিয়াস অ্যাক্টিভিটিস ইনভলভড within this process. So process বলতে a sequential set of activities to perform a particular task or perform a particular yield a particular result. এটা হচ্ছে প্রসেস। তো এই প্রসেসের মধ্যে যেগুলো হচ্ছে এসেনশিয়াল, একটা ই কমার্সকে আসলে সাকসেসফুলি চালাতে গেলে, সাকসেসফুলি অপারেট করতে গেলে অনেক রকমের প্রসেস ইনভলভ থাকে, এবং সেটা লিমিটেড না, এর মধ্যে যা আছে তার বাইরেও আসলে অনেক রকমের প্রসেস। যেমন এখানে ভেরিফিকেশন প্রসেস নাই, সে ডেলিভারি প্রসেস নাই, এরকম আলাদা আলাদা করে আমি বলতে পারবো যে অনেক রকমের প্রসেস আছে যেগুলো এখানে হয়তো মেনশন করা নেই। এখানে মেনশন করেছে বই কোনগুলো, যেগুলা অথরের মতে যে দিজ আর টিপিক্যালি কমনলি যে জিনিসগুলো রিকোয়ার্ড, যেগুলো কিনা কমনলি এসেনশিয়াল দেখা যায় ই কমার্সের জন্য। বাট এইটার সাথে ই কমার্সটা সাকসেসফুল, কম সাকসেসফুল, বেশি সাকসেসফুল, এই ধরনের কোনো জিনিসের আসলে কোনো লিঙ্ক নাই। ই কমার্সটাকে পারফর্ম করার জন্য এই জিনিসটা হচ্ছে প্রয়োজন। ওকে, এবার আসি হচ্ছে কি এই জায়গায় যেটা দেখলাম সেটা হচ্ছে সাকসেস টুলস, আর পরেরটাতে আমরা পড়তেছি হচ্ছে সাকসেস ফ্যাক্টরস। এবার আমি সাকসেস টুলস আর সাকসেস ফ্যাক্টরসটাকে একটু ডিফারেন্সিয়েট করে দিই। সাকসেস টুলস বলতে বোঝাই যাচ্ছে এগুলো হচ্ছে টুলস। টুলস মানে এগুলো এক একটা টেকনিক্স অথবা এক একটা এরিয়া, এক একটা ফাংশন, যে ফাংশন গুলা হেল্প করে টু অপারেট অ্যান ই কমার্স মোর সাকসেসফুলি। অর্থাৎ রেজাল্ট, রেজাল্ট কি আলটিমেটলি সেলস বাড়াইতে সাহায্য করে। সেলস বাড়ানোর জন্য কিছু টুল, যেমন আমি এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যখন এই টুলসটার কথা আলোচনা করলাম, তখন এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমি কি বলছিলাম, যে এটা হচ্ছে একটা ফানেলের মতো। ই কমার্স থেকে যে কোনো ই কমার্স, যে কোনো অনলাইন ট্রেড বা বিজনেস হচ্ছে একটা ফানেলের মতো। যে আমি প্রথমে আমার মানে এই ফানেলটা আরো খুব বেশি আমি কি বলবো, খুব বেশি হচ্ছে গিয়ে পার্সেন্টেজ অফ কনভার্সন অনেক কম কম্পেয়ার টু আমার যদি রিটেল শপ থাকে, ধরেন একটা রাস্তার পাশে একটা দোকান, ওই দোকানে যদি সারা দিনে সে 200 লোক যদি ওয়াক ইন করে, 200 কাস্টমার যদি ওয়াক ইন করে, যে 200 কাস্টমার যাচ্ছে ওই দোকানে কিছু একটা কিনতে, তাহলে সম্ভাবনা কতটুকু যে ওই 200 কাস্টমারের মধ্যে কতজন কিনে বের হবে, কতজন না কিনে বের হবে? সাধারণত আমরা দেখবো 200 জনের মধ্যে 190 জনই আসলে কিনে বের হবে, তাই না? তার মানে এটাকে যদি সরি এটাকেও যদি একটা ফানেল হিসেবে চিন্তা করি, ওই ফানেলের মুখে যদি 200 জনের ট্রাফিক, অর্থাৎ 200 জন দোকানে ঢুকতেছে, তাহলে দেখা যাচ্ছে কনভার্সন রেট হচ্ছে গিয়ে 290 আউট অফ 200, হ্যাঁ, which is a huge rate, যেটা আমরা বলতে পারি 95%, 95% or 97.5%, না 95%, 95% কনভার্সন রেট আমরা বলতে পারি। বাট একটা ই কমার্সে কি হয়,
এইখানেও আমাদের প্রচুর ফানেলের মুখে প্রচুর পরিমাণ ট্রাফিক নিয়ে আসতে হয়, প্রচুর ইন্টারেস্টেড লোকজন বা প্রচুর যারা এই পার্টিকুলার ই কমার্স থেকে কেনার জন্য কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের উপর ইন্টারেস্টেড হয়ে বা ই কমার্স সাইটে ইন্টারেস্টেড হয়ে তারা আসতেছে। এরকম 200 লোক যদি আসে, এই 200 লোকের থেকে আলটিমেটলি ওই কমার্সে সব করে বের হবে সেটার পার্সেন্টেজ ইজ নেভার মোর দেন 3 to 4%। এটাও তাও অনেক সাকসেসফুল ই কমার্সের ক্ষেত্রে 3 to 4%। হ্যাঁ, একটা ই কমার্সের কনভার্সন রেট সাধারণত ইজ মাচ লেস দেন ট্রেডিশনাল যে কোনো রিটেল স্টোর। কারণ ই কমার্সে যে ট্রাফিক আসে, এই ট্রাফিকে যারা ভিজিট করতে আসে ই কমার্সে, তাদের একটা দল আছে না বুঝেই আসে, একটা বিশাল অংশ। কোনো একটা কারণে একটা লিঙ্কে ক্লিক করে, কোনো একটা কারণে একটা গুগল সার্চ করছিল, সে খুঁজতেছিল একটা, বাট এটাকে অ্যাজিউম করে বা একটা ধারণা করে ওই লিঙ্কে চলে গেছে। ই কমার্সে গিয়ে মনে হলো যে না, আমি তো এই ই কমার্সে চাচ্ছি না। যেমন এমন অনেক সময় হয় না যে একটা প্রোডাক্ট নিয়ে, সে একটা মোবাইলের মডেল, আমি কোনো একটা মোবাইল ফোন কিনবো বাংলাদেশে বসে, আমি মোবাইল ফোনের মডেলটা দিয়ে গুগলে সার্চ করলাম, ওখানে ওয়েবসাইট আসছে, ওর মধ্যে 2-3টা ওয়েবসাইট দেখা যাচ্ছে বিদেশে, ইন্ডিয়ার একটা মোবাইলের শপের ওয়েবসাইট, পাকিস্তানের একটা মোবাইল শপের ওয়েবসাইট, অথবা সিঙ্গাপুরের একটা মোবাইল শপের ওয়েবসাইট এসেছে, যেখানে আমি ক্লিক করে ওয়েবসাইট পর্যন্ত চলে গেছি। দেন আই সাডেনলি রিয়ালাইজ, আরে এখানে রুপিজে কেন বলতেছে সমস্ত প্রাইস। দেন আই রিয়ালাইজ ওকে ইটস ইন্ডিয়ান, এটা তো বাংলাদেশি না। আমি তখন এক্সিট করে চলে যাই। তাহলে মানে একটা বাল্ক অফ ট্রাফিক আসলে যায় হচ্ছে গিয়ে উইদাউট রেলেভেন্স। তারপরে যারা রেলেভেন্সে যায় তারা আসলে কনফিডেন্স পায় না, বা প্রোডাক্টটাকে খুঁজে পায় না, বা প্রোডাক্টটাকে খুঁজে পাইলেও এক্স্যাক্টলি এই প্রোডাক্টটাই কিনা এই কনফিডেন্সটা পায় না। দেন তারপরে কিছু আছে যাদের অফারটা পছন্দ হয় না, দে উইল বি স্টিল লুকিং ফর আদার অফার্স, বিকজ এখানে ফিজিক্যালি হেঁটে কোথাও যেতে হচ্ছে না, গাড়ি দিয়ে কোথাও যেতে হচ্ছে না, পয়সা খরচ হচ্ছে না, সময় খরচ হচ্ছে না, জাস্ট আরেকটা ওয়েবসাইটে গেলেই হলো। সে যে কারণে তারা রোম অ্যারাউন্ড করবে, অ্যান্ড ফাইনালি একটা দল কেনার জন্য ফাইনাল ডিসিশন নেবে। তারপরে তাদের পেমেন্ট কখনো সাকসেসফুল হতে পারে, পেমেন্ট আনসাকসেসফুল হতে পারে, তারা অর্ডারটা লাস্ট মোমেন্টে আলটিমেটলি গিয়ে অন্য একটা প্রোডাক্টে চোখ পড়ে যেতে পারে, বা কিনবে, পরে কিনবে বলে ডেফার করতে পারে। সো এই ধরনের অনেক রিজনে এই ফানেলটা আসলে অনেক ছোট। তাহলে এই ফানেলটাতে যদি ই কমার্স সাইটটা যদি সাকসেস আনতে হয়, তাহলে আমার যতগুলো টুল লাগবে তার মধ্যে একটা টুল অবশ্যই লাগবে, যে আমি হিউজ পরিমাণ ট্রাফিক, এখানে যত বেশি ট্রাফিক আনতে পারি। কারণ আমার 100 জনের মধ্যে যদি 2 জন কনভার্টেড হয়, 100 জনের মধ্যে যদি 4 জন কনভার্টেড হয়, তাহলে আমাকে 10,000 জন আনতে পারলে আমি দেন আই উইল এন্ড আপ সেলিং 400 আর 4,400, রাইট? সো এই যে রেশিওটাকে চিন্তা করে যদি আমার 400 সেল করতে হয়, তাহলে আমার 10,000 লোককে দিনের মধ্যে নিয়ে আসতে হবে। এখন 10,000 লোককে দিনের মধ্যে নিয়ে আসার জন্য কি কি টুল ইউজ করা যায়, কি কি টেকনিক ইউজ করা যায়, তাই ওইগুলাকে আমরা বলছি সাকসেস টুলস। ওকে, নাও ওয়েন উই কাম টু সাকসেস ফ্যাক্টরস, এই জায়গাটা বোঝার জন্য আমরা দুইটা আলোচনা করি। আমরা কেপিআই শুনছি, তাই না? কেপিআই তো আমরা কম বেশি মোটামুটি সবাই শুনছি, কি পারফরমেন্স ইন্ডিকেটর। আমি একদিন বোধহয় একটা আলোচনা করতেছিলাম যে ইফেক্টিভনেস আর এফিসিয়েন্সি দুইটার মধ্যে পার্থক্য কি, তাই না? ইফেক্টিভনেস আমরা আলোচনা করেছিলাম, ইফ ইউ রিমেম্বার, যে কোনো কিছু হওয়া না হওয়া, তার যে পারপাসটা, সেই পারপাসটা সার্ভ করা বা না করা, অর্থাৎ ইয়েস অথবা নো, ট্রু অথবা ফোলস, এর মাঝামাঝি কোনো কিছু নাই। ইফেক্টিভ যখন আমরা বলবো, আইদার সামথিং অর সাম অ্যাক্টিভিটি ইজ ইফেক্টিভ অর ইট ইজ ইনএফেক্টিভ, মাঝখানে কিছু নাই। লেস এফেক্টিভ, মোর ইফেক্টিভ বলে কোনো কিছু নাই। এফিসিয়েন্সি অন দ্য আদার হ্যান্ড হচ্ছে গিয়ে যে কোনো কিছু করার একটা পারফরমেন্সের বিষয়, অর্থাৎ পারফরমেন্সটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আমি আউটপুট পাওয়ার জন্য, সেম অ্যামাউন্ট অফ আউটপুট পাওয়ার জন্য যদি কম ইনপুটে আমি আউটপুট সেম পাই, তাহলে এটা মোর এফিসিয়েন্ট। ওই সেম আউটপুট পাইতে গিয়ে আমি যদি বেশি ইনপুট দেই, তাহলে ইটস ইনএফিসিয়েন্ট। যেমন আমি যদি বলি যে আমরা ছোটবেলায় ইয়েতে অ্যারিথমেটিক বা পাটিগণিতে অঙ্ক করে আসছি না, যে 2 জন লেবার যদি 2 দিনে একটা দেয়াল 10 ফিট দেয়াল তৈরি করতে পারে, তাহলে 4 জন লেবার 2 দিনে কত ফিট ওয়াল তৈরি করতে পারবে, এই ধরনের কতগুলো অঙ্ক করছি। তো ওই রকম একটা কনটেক্সটে যদি চিন্তা করেন যে 2 জন মানুষ 10 ফিট ওয়াল 2 দিনে তৈরি করছে, তাদের ইনপুট কি? 2 days 2 রিসোর্সেস। আউটপুট কি? 10 ফিট একটা ওয়াল। এবারে সেম 10 ফিট ওয়াল যদি 4 জন লোক 2 দিন লাগাই করে, তাহলে এই 4 জন, পরের যে 4 জন, তাদের প্রতিজনের এফিসিয়েন্সি অন্যদের থেকে হাফ। তাদের সামর্থ্য বা তাদের কাজের যোগ্যতা বা তাদের কাজের যে
ইয়েতে কোয়ালিটি সেটা আগের জন্য হচ্ছে হাফ, অথবা এরকম যদি হইতো যে দুইজন লোক 2 দিনে 10 ফিট দেয়াল তৈরি করছে, আর সেকেন্ড একটা কেসে সিনারিও বিতে আমি বলছি দুইজন লোক 2 দিনে 20 দেয়াল তৈরি করে ফেলছে, তাহলে সেকেন্ড কেসও ইনপুট একই আউটপুটটা বেশি। এটা হচ্ছে কি এফিসিয়েন্সি। এবার ইফেক্টিভনেস আর এফিসিয়েন্সিকে মেজার করার জন্য আমরা 2 রকমের টুল ইউজ করি, একটাকে বলি হচ্ছে কি কেপিআই, একটাকে বলি সিএসএফ, ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর। ওকে, প্রথমে আসি আমরা কেপিআই। কেপিআইটা ইউজ করি আমরা এফিসিয়েন্সি মেজার করার জন্য। কেপিআইটাতে আমরা সাধারণত কি করি যে কিছু টার্গেট সেট করি, যে আচ্ছা ঠিক আছে এইটা দুইজন লোক 2 দিনে মিনিমাম 12 ফিট ওয়াল তৈরি করতে পারা উচিত, কিংবা 15 ফিট ওয়াল তৈরি করতে পারা উচিত। এটা আমরা একটা টার্গেট সেট করলাম। এইবার যখন আমি দেখলাম আউটকাম আসছে হচ্ছে 10 ফিট, তখন আমার বুঝতে হবে যে এটা 2/3 তাদের এফিসিয়েন্সি, তাই না? তাদের এফিসিয়েন্সি হচ্ছে 67% তাদের এফিসিয়েন্সি, যে 100 ভাগের মধ্যে 66 ভাগ বা 67 ভাগ, অর্থাৎ 3 ভাগের মধ্যে 2 ভাগ তারা কমপ্লিট করতে পারছে। তাদের এফিসিয়েন্সিটা কম কম্পেয়ার টু যারা 2 দিনে দুইজন মিলে পুরো 15 ফিট করতে পারছে। আবার উল্টা দিকে যদি আবার 20 ফিট করতে পারে, সেক্ষেত্রে আমি বলবো এফিসিয়েন্সির একটা নাম্বার পাবো, আমি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট করলে একটা নাম্বার পাবো। তাহলে আমি কেপিআই এর এগেইনস্টে, কেপিআই হচ্ছে একটা সেট স্ট্যান্ডার্ড, তার এগেইনস্টে আমি বলতে পারছি এটা বেটার অর এটা ওর্স, এটা কি ভালো না এটা খারাপ। সো এফিসিয়েন্সিকে আমরা এভাবে মেজার করতে পারি, রিলেটিভ মেজারমেন্ট বলে। অর্থাৎ আমি একটা বেঞ্চমার্ক সেট করলাম, একটা স্ট্যান্ডার্ড সেট করলাম কেপিআই দিয়ে, কি পারফরমেন্স ইন্ডিকেটর, এই ইন্ডিকেটর সেট করলাম। এবার ইন্ডিকেটরের এগেইনস্টে কেউ ভালো পেলো না খারাপ পেলো সেটা আমরা মেজার করতে পারি, এইটা হচ্ছে কেপিআই বলি আমরা। ইফেক্টিভনেস অন দা আদার হ্যান্ড, যেহেতু এটাকে শুধুমাত্র একটা জিনিস ইফেক্টিভ বা ইনএফেক্টিভ, এর মাঝখানে কোনো মেজার নাই, এইটাকে মেজার করার জন্য বা এইটাকে জাজ করার জন্য আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে কি কিছু সাকসেস ফ্যাক্টর আইডেন্টিফাই করি, যেটাকে আমরা বলি, যেগুলোকে আমরা বলি ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর। সাকসেস ফ্যাক্টর গুলো কিরকম, আমি যদি বলি যে সে 10 ফিট ওয়াল তৈরি করতে হবে, এক্সাম্পলটা দিয়ে যদি বলি, তাহলে আমরা সাকসেস ফ্যাক্টর হিসেবে দেখাবো, যে দেখবো হচ্ছে গিয়ে যে এইটা, এই পুরো ভেঞ্চারটা সাকসেস হলো যদি এখানে 2জন রিসোর্স ইউজ করা হয়, একটা সাকসেস ফ্যাক্টর। যদি এটা 2 দিনের মধ্যে শেষ করা হয়, সেকেন্ড সাকসেস ফ্যাক্টর। থার্ড সাকসেস ফ্যাক্টর, ওয়ালটার লেন্থ 10 ফিট হইতে হবে, 10 ফিট। আমরা হাইটটার কথা কখনো বলি নাই, ধরে নিলাম হাইটটা আমরা সাকসেস ফ্যাক্টরে বলে দিলাম যে এটা 5 ফিট হাইটের 10 ফিট লেন্থের একটা ওয়াল হতে হবে। এইভাবে যখন আমি প্যারামিটারাইজ করে দিলাম তখন, এবং যেগুলোকে বললাম যে ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর, তখন এই টার্মস গুলোর মধ্যে একটা টার্মস বা কন্ডিশনে যদি ফুলফিল না হয়, ফুলফিল করতে বাকি থাকে, তাহলে আমরা এই কাজটাকে বলবো আনসাকসেসফুল। কম সাকসেসফুল বেশি সাকসেসফুল বলার কোনো অপশন নাই, টার্মস গুলো যদি ফুলফিল না হয় তাহলে এটাকে বলবো আনসাকসেসফুল। সো দ্যাট ইজ হাউ উই ডিফাইন সিএসএফ। এখানে যেমন এক্সাম্পলটা ওয়াল দিয়ে করলে একটু বেশি ক্রুড এক্সাম্পল হয়ে যাচ্ছে, বাট আমরা বিজনেসে আলটিমেটলি যখন আমরা কোনো একটা যে কোনো এই ধরনের ইফেক্টিভনেস নিয়ে কোনো আলোচনা করি বা ইফেক্টিভনেস নিয়ে কোনো কিছু প্ল্যান করি, তখন অটোমেটিক্যালি, যেমন স্ট্র্যাটেজি যখন আমরা বিভিন্ন অর্গানাইজেশনে যারা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে, একদম প্রফেশনালি স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে, তারা যেমন ব্যালেন্স স্কোর কার্ড বলে একটা স্ট্র্যাটেজি টুল আছে। ওই ব্যালেন্স স্কোর কার্ড টুলের মধ্যে আমরা সাধারণত যে কোনো একটা ভিশনকে, অর্গানাইজেশন 5 বছরে কোথায় পৌঁছাইতে চায়, এই ভিশনকে ব্রেক ডাউন করি অনেকগুলা ভাগে, 4টা পার্সপেক্টিভে ব্রেক ডাউন করা হয়, যে ফাইন্যান্সিয়াল, কাস্টমার, ইন্টারনাল প্রসেস, লার্নিং অ্যান্ড গ্রোথ, এরকম ইয়েতে ব্রেক ডাউন করা হয়। এইগুলোর ভিতরে ছোট 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 অনেকগুলো অবজেক্টিভ সেট করা হয়। এই অবজেক্টিভ গুলো হচ্ছে গিয়ে ইফেক্টিভনেসের বিষয়, মানে এই অবজেক্টিভটা সাকসেসফুল হইলেই আমি আসলে ভিশনের দিকে, সব অবজেক্টিভ সাকসেসফুল হইলে ভিশন রিচ করতে পারবো। তাই এখানে হাফ সাকসেস ফুল সাকসেসের আসলে অপশন নাই। এখন এই অবজেক্টিভ গুলা প্রত্যেকটা সাকসেসফুল, বছর শেষে আমি কি এটাকে সাকসেস বলবো নাকি আনসাকসেসফুল বলবো, এটাকে কোয়ার্টার শেষে সাকসেসফুল বলবো নাকি আনসাকসেসফুল বলবো, এইটার জন্য প্রত্যেকটাতে আমরা কিছু সিএসএফ দিয়ে দিই, এটাকে বলা হয় মেজার প্রোফাইলিং। এই সিএসএফ ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর দিয়ে দিই। ওর মধ্যে কখনো থাকে যে ওকে আমার সে একটা এক্সপানশন করার কথা ছিল, একটা প্ল্যান্টের একটা অবজেক্টিভ ছিল, প্ল্যান্টকে ডাবল ক্যাপাসিটিতে এক্সপান্ড করতে হবে। সো প্ল্যান্টকে ডাবল ক্যাপাসিটিতে এক্সপান্ড করার আসলে অনেকগুলো ওয়ে থাকতে পারে। হতে পারে আমি কম্প্রোমাইজ করে খুব তাড়াতাড়ি পারা যায় জিঞ্জিরা থেকে জিনিসপত্র নিয়ে এসে
ধুলাইখাল থেকে জিনিসপত্র নিয়ে এসে প্ল্যান্টটাকে এক্সপান্ড করে ফেলছি ক্যাপাসিটি। আবার হতে পারে চায়না থেকে ইম্পোর্ট করছি, আবার হতে পারে আমরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করবো না, জার্মান থেকে জিনিস নিয়ে আসবো। এটা কত দিনের মধ্যে করব, কত কস্টের ভিতরে করতে হবে, এই ধরনের নানান প্যারামিটার থাকতে পারে। এখন আমি যদি এরকম একটা অবজেক্টিভ সেট করি যে নেক্সট 1 কোয়ার্টারের মধ্যে আমাদের একটা পার্টিকুলার প্ল্যান্টের ক্যাপাসিটি ডাবল করতে হবে, তখন ওইখানে আমাকে সিএসএফ গুলা দিয়ে দিতে হবে, ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর গুলো দিতে হবে। এর কন্ডিশন হচ্ছে ইকুইপমেন্টটা ইউরোপিয়ান ইকুইপমেন্ট হতে হবে। এর কন্ডিশন হচ্ছে, সেকেন্ড কন্ডিশন হচ্ছে এর বাজেট এত $1000 মধ্যে হইতে হবে, এবং এইটা নেক্সট 2 মাসের মধ্যে লাইভে যেতে হবে, প্রোডাকশনে যেতে হবে। তো এই কন্ডিশন গুলা, এবং এটা অ্যাপ্রুভড হইতে হবে বাই সার্টেন অ্যান্ড সার্টেন সাচ অথরিটি। সেই 4টা কন্ডিশন দিয়ে দিলাম। এই যে কন্ডিশন গুলা, এইগুলোর মধ্যে যে কোনো একটা যদি না ঘটে তাহলে ইট ইজ আনসাকসেসফুল। এই অবজেক্টিভটা আনসাকসেসফুল, অবজেক্টিভটা ঠিক মতো হলো না। ওকে, সো তখন আমরা এটাকে বলি সাকসেস ফ্যাক্টর, ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর। এটা আসলে এই কেপিআই আর সিএসএফ এর কথা বললাম, এটা সারা জীবন বিভিন্ন প্রফেশনাল বিভিন্ন আস্তে আস্তে আরো কাজে লাগবে। এখন যখন আমাদের মডার্ন ম্যানেজমেন্ট গুলো আমরা অ্যাডপ্ট করতেছি আমাদের দেশে, বাইরে অলরেডি these are already there. We talk about product management, we talk about project management, we talk about strategy management. These are widely practiced around the world. বাট আমাদের দেশে আসলে আমরা এখনো খুব মাইনরলি এগুলোতে অভ্যস্ত না ম্যানেজমেন্টরা। বাট এখন আসতেছে, এখন যত মডার্ন ম্যানেজমেন্ট আসছে, যত এডুকেটেড সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন এন্টারপ্রেনাররা আসছে, এখন আস্তে আস্তে এই জিনিসগুলো ইন্ট্রোডিউস হচ্ছে অর্গানাইজেশন, এবং আরো হবে। সো এই কেপিআই সিএসএফটা সবসময় কাজে লাগবে। সো আমরা এখন তাহলে আলোচনা করতে তাহলে বোঝা যাচ্ছে সাকসেস টুল আর সাকসেস ফ্যাক্টরের ভিতরে পার্থক্যটা আমি বোঝাতে চাচ্ছিলাম। আই হোপ বোঝা গেছে। কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন? ওকে, সো সাকসেস ফ্যাক্টর, ই কমার্সের সাকসেস ফ্যাক্টর যদি আমরা বলি, তাহলে আমরা এখানে আমরা বলছি সাকসেস ফ্যাক্টর, আমরা একটা ই কমার্সকে সাকসেসফুল বলবো কি কি জিনিস আসলে এনশিওরড হলে, এরকম একটা পয়েন্ট অফ ভিউ থেকে অথর এই সাকসেস ফ্যাক্টর হিসেবে জিনিসগুলোকে নিয়ে আসছে। যার মধ্যে একটা জিনিস বলছে যে সিলেকশন অ্যান্ড ভ্যালু। সিলেকশন অ্যান্ড ভ্যালু হচ্ছে গিয়ে এটা এমন একটা এলিমেন্ট, এমন একটা অবজেক্ট যে ভ্যালু উই আন্ডারস্ট্যান্ড, রাইট? ভ্যালু তো আমরা বুঝি, প্রাইস কস্ট এবং ভ্যালুর মধ্যে পার্থক্য বুঝি। কারো কনফিউশন আছে? এনিওয়ান নিডস দিস টু বি এক্সপ্লেইনড? প্রাইস কস্ট এবং ভ্যালু, স্যার এটাকে তিনটে কি আলাদা আলাদা সেপারেট ভ্যালু কস্ট প্রাইস আলাদা আলাদা না সেম? ওকে, তাহলে বোঝানোর দরকার আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। যেটা হচ্ছে তিনটা আলাদা জিনিস, তিনটা আলাদা জিনিস। হ্যাঁ, আমরা অনেক ক্ষেত্রে ভুল করে ইন্টারচেঞ্জেবল ইউজ করি। এটা একদমই ইন্টারচেঞ্জেবল ইউজ করার মতো জিনিস না। ইন্টারচেঞ্জেবল মানে হচ্ছে কি একটা জায়গায় আরেকটা ইউজ করি, এটা একদমই একটা জায়গায় আরেকটা ইউজ করার মতো জিনিস না। প্রথমে আসি হচ্ছে গিয়ে কস্ট। কস্ট হচ্ছে গিয়ে যে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস আপনাকে ডেলিভার করতে হলে সেইটার পিছনে আপনার ফাইন্যান্সিয়াল হচ্ছে কি ডাইরেক্ট কস্ট, নন ফাইন্যান্সিয়াল দ্যাট ক্যান বি দ্যাট দোজ হুইচ ক্যান বি কনভার্টেড ইনটু ফাইন্যান্সিয়াল ফিগার্স, যেটা লেগে যাচ্ছে ওটাকে ডেলিভার করার জন্য আপনার কাছ থেকে খরচ হচ্ছে, either directly financial form or in the form of material, in the form of labor, in the form of overhead, allocated overhead, in the form of interest rates paid to for arranging the fund, in the form of allocation of storage space, in the form of depreciation account allocated for from the plant. আমরা যে সারা বছরের পুরো প্রোডাকশনের যতগুলো ইউনিট হচ্ছে প্রত্যেকটি ইউনিটের মধ্যে ডেপ্রিসিয়েশন কস্টকে অ্যালোকেট করি, তাহলে দ্যাট all together these will form the basis of cost, that is which is going out of your pocket to produce or to deliver a product and a service. Okay, that is cost. কাস্টমারকে আপনি কত টাকা দিয়ে বিক্রি করতেছেন, এটাকে প্রাইস কত দিয়ে করতেছেন, দ্যাট ইজ প্রাইস। কাস্টমার আপনাকে কত পে করতেছে, এটার মার্কেটের এটার মূল্য কত, these may have relationship with your cost, even may not have any relationship with your cost. যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, সে আমরা পাওয়ার পয়েন্ট ইউজ করতেছি সফটওয়্যারটা, তাই না? এই যে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা বা পাওয়ার পয়েন্ট বলে জানি যে জুম, যে আমরা সবাই ক্লাস করতেছি, এই জুমটা তৈরি করতে একটা কস্ট গেছে, কিছু তো খরচ গেছে জুমটা তৈরি করতে। এই জুমের মার্কেটিং করতে খরচ যাচ্ছে,
এই জুমকে মেনটেন করতে, এই যে আমরা যখন এতজন স্টুডেন্ট এবং আমরা একসাথে যখন লগ ইন করে আসি, এটা কিন্তু একটা কম্পিউটার, একটা সার্ভারের মধ্যে কিছু স্পেস রিসোর্স নিচ্ছে, প্রসেসিং রিসোর্স নিচ্ছে, মেমোরি নিচ্ছে, ইন্টারনেট ব্যান্ডউইথ ওই সার্ভার এন্ডে নিচ্ছে, এই সফটওয়্যারের কষ্ট আছে, এটা মেনটেন করার জন্য, লুক আফটার করার জন্য, সবকিছু করার জন্য লোক আছে এটার পিছনে। হ্যাঁ, কারণ মিলিয়ন মিলিয়ন এরকম কনফারেন্স এখন হচ্ছে। তো এই যে যত কস্ট ওই জুম কোম্পানিটার, আমেরিকার জুম কোম্পানিটার হচ্ছে, এইটাকে যদি আমাদের প্রতিটা কাস্টমার যারা আমরা রেজিস্টার্ড করতেছি জুমে, তাদের কাছে অ্যালোকেট করা হয়, তাহলে প্রতি কাস্টমারের কানেকশনের জন্য বা প্রতিটা লাইসেন্স জুম যেটা বিক্রি করছে তার জন্য একটা কস্ট থাকবে। সেই কস্টটা হইতে পারে জুম যে পরিমাণ ওয়াইডলি ইউজড হচ্ছে তাতে সেই কস্টটা 100 টাকার মধ্যে হয়তো দেখা যাবে, আমি জানি না এক্স্যাক্টলি কত, বাট আমি অ্যাজিউম করতে পারি সম্ভবত 20 টাকা হবে। কিন্তু 20 টাকা কস্ট বলে জুম কিন্তু এটাকে প্রাইসিং, আমার কাছ থেকে যখন পয়সা নিচ্ছে পার ইউজারে, তখন প্রাইসিংটা সে 25 টাকা করলেও তো পারতো, 5 টাকা প্রফিট করে, দরকার হলে 40 টাকা করতো, যে 100% প্রফিট। তা না করে 100 টাকা করতেছে। তাহলে কস্টের সাথে ডাইরেক্টলি প্রাইসের, যেই প্রাইসটা হচ্ছে কি যেটাতে মার্কেটে সেল হচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে প্রাইস। কস্ট হচ্ছে যেটা আমার খরচ হচ্ছে, প্রাইস হচ্ছে যেটাতে সেল হচ্ছে। প্রাইসের সাথে কস্টের কখনো কখনো কোনো প্রোডাক্টের রিলেশনশিপ থাকবে, যে আমি চালের আড়তদার, আমি চাল প্রতি মন কিনতেছি সার্টেন টাকা, আমি প্রতি মনে 2 টাকা করে বাড়ায় চাল বিক্রি করতেছি, সুতরাং আমার কেনা প্রাইস যদি আরো 5 টাকা বাড়ে, আমি বিক্রির প্রাইসও 5 টাকা বাড়াই, কেনার প্রাইস 5 টাকা কমলে বিক্রির প্রাইসও হয়তো 5 টাকা বা 4 টাকা কমে। তার মানে আমার কস্টের সাথে আমার প্রাইস ইজ রিলেটেড। বাট জুমের ক্ষেত্রে কস্টের সাথে প্রাইসের আসলে রিলেশনশিপ নাই। তারা প্রাইসিংটা করে এই হিসাবে যে এই যারা এটার কাস্টমার তাদের নিডটা কতটুকু, কত টাকা হইলে তারা এই সার্ভিসটা ইউজ করবে, কত টাকার উপরে হইলে তারা এই সার্ভিসটা ইউজ করবে না, তারা অন্য কোনো ঘটনা ঘটাবে, অন্য কোনো ভাবে এটাকে বিটিং করার চেষ্টা করবে। সুতরাং তাদের টলারেন্স লেভেল কতটুকু। আমি যদি জুম কোম্পানির মালিক হই, আমি এটা চিন্তা করব যে তারা যেই প্রাইসের জায়গায় গেলে আমি সবচেয়ে বেশি পরিমাণ কাস্টমার পাবো এবং সবচেয়ে বেশি পরিমাণ কাস্টমার এটা ইউজ করবে। এবং ধরেন আমি জাস্ট বোঝার সুবিধার্থে বলছি যে একটা সার্টেন প্রাইস আছে $10, $10 প্রাইসে গেলে আমি দেখতেছি যে 10,000 কাস্টমার ইউজ করবে, কিনবে। সো 10,000 কাস্টমার $10 দেওয়া মানে হচ্ছে $1,00,000 পাওয়া। আবার আমি যদি প্রাইসটাকে আরেকটু কমায় $5 আনি, তাইলে 20,000 কাস্টমার ইউজ করবে। তাহলে আমার কি ডিসিশন নেওয়া উচিত, এটাকে $5 প্রাইসিং করা উচিত না $10 প্রাইসিং করা উচিত? $10 স্যার। সরি, 20,000 না, আমি একটু ভুল বলছি। 20,000 বললে ফর্মুলাটা হবে না, আমি বললাম যে 15,000 কাস্টমার ইউজ করবে। $10 আমার হচ্ছে কি 10,000 কাস্টমার ইউজ করবে, আর $5 করলে 15,000 কাস্টমার ইউজ করবে। তাহলে আমি কত দিব? কাস্টমার বেশি পাওয়া তো আমার লাভ নাকি? $10 দিব, কারণ আমার ওভারঅল রেভিনিউ ইজ লার্জার, ওভারঅল প্রফিটেবিলিটি ইজ লার্জার। সো এইরকম একটা ব্যালেন্স চিন্তা করে প্রাইসিংটা সেট করা হয়। সুতরাং এটা ডাইরেক্টলি কস্টের সাথে রিলেশনশিপ নাই। এটি আমি বললাম যে কোন কোন ক্ষেত্রে কস্টের সাথে প্রাইস ইজ রিলেভেন্ট, কোন কোন ক্ষেত্রে কস্ট আর প্রাইস ইজ ইররিলেভেন্ট, দুইটা ইন্ডিপেন্ডেন্টলি ডিসাইডেড। ওকে, দুই রকমের বিজনেসই পৃথিবীতে চলে। এবার আসি, তাহলে প্রাইস বোঝা গেল, প্রাইস হচ্ছে যেটা বিক্রি বা কেনা বেচা হয়। এবার আসি ভ্যালু। ভ্যালু কি? প্রাইসটা সম্পর্কে কি হবে স্যার? প্রাইসটা প্রাইসের মানে সামারিটা কি স্যার? মানে আচ্ছা, প্রাইসটা তাহলে কি হলো? প্রাইসটা হচ্ছে কি যেই অ্যামাউন্টে, যেই ফিগারে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস তার টাইটেল ট্রান্সফার করে, অর্থাৎ ওনারশিপ ট্রান্সফার হয় মার্কেটে, সেটাকে বলা হয় প্রাইস। যে আমি এতদিন মালিক ছিলাম এটার, আমি এটা মালিক ছিলাম, আমি এটা বিক্রি করতে চাই সামওয়্যার অ্যারাউন্ড 50 টাকা থেকে 100 টাকার মধ্যে। সো আরো অনেকে আছে যেটা এই পার্টিকুলার প্রোডাক্টটা কিনতে চায়। আমি ইকোনমিক্সের একদম ডিমান্ড আর সাপ্লাই কার্ভে ডিটেইলে না গিয়ে আমি জাস্ট বেসিক কনসেপ্টটা বলছি, প্রাইস কিভাবে সেট হয়। মার্কেটে আমি বা আমার মতো 10 জন বিক্রেতা একটা প্রোডাক্ট আছে, এই মোবাইল ফোনটা 100 টাকা থেকে 50 টাকা থেকে 100 টাকার মধ্যে বিক্রি করতে চায়। আপনারা কেউ কিনতে চান না, এখন এই দামে বিক্রি করবো না আসলে।
আচ্ছা, যেটা বলছিলাম যে কোনো একজন 10 জন বিক্রেতা এই দামের মধ্যে বিক্রি করতে চায়। কেউ আছে 50 টাকা হলে ছেড়ে দিবে, মিউট করে নেন ইমতিয়াজ হোসেন, মোহাম্মদ ইমতিয়াজ হোসেন একটু মিউট করে দিন। ওকে, যেটা বলছিলাম যে এইটা হয়তো একজন আছে যে 50 টাকা বিক্রি করতে চায়, আবার 2 জন আছে 60 টাকা বিক্রি করতে চায়, আবার 3 জন আছে হচ্ছে কি 80 টাকা বিক্রি করতে চায়। এরকম করে করে 10 জন লোক আছে যে 50 থেকে 100 টাকার মধ্যে এই প্রোডাক্টটা বিক্রি করতে চায়। আবার দেয়ার আর 10 ডিফারেন্ট পিপল যারা 50 থেকে 100 টাকার মধ্যে এটা কিনতে চায়, 50 থেকে 100 টাকার মধ্যে এটা কিনতে চায়। এর মধ্যে দেখা যাবে যে 75 টাকা প্রাইসটা হচ্ছে এমন, বা 70 টাকা প্রাইসটা এমন যেখানে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বিক্রি করতে চায়, সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কিনতে চায়। তখন দেখা যাবে এই প্রোডাক্টটার প্রাইসটা মার্কেটে এই মোমেন্টে 75 টাকাটাই সমীচীন হবে, সবচেয়ে যুক্তিসঙ্গত প্রাইস হবে। তো এইটা হচ্ছে একটা প্রাইস সেটিং এর ইকোনমিক প্রসেস। মার্কেটে যে কোনো কমোডিটির প্রাইস সাধারণত এরকম একটা ফর্মুলায় সেট হয়, যেটা আমরা মাইক্রো লেভেলে হয়তো ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিভিজুয়ালি এক একজন সেলার ডিসাইড করি, বাট আলটিমেটলি মার্কেট এটাকে ডিকটেট করে, ডিমান্ড এবং সাপ্লাই কতটুকু আছে। কোনো এক সময় সে শীতকালে শীতের কাপড় জ্যাকেটের ডিমান্ড অনেক বেশি, তখন দেখা যাবে সাপ্লাইয়ের চেয়ে ডিমান্ড অনেক বেশি হয়ে যাচ্ছে, ডিমান্ড বেশি হয়ে যাচ্ছে মানে মানুষ বেশি টাকা দিয়ে বেশি কিনতে চাচ্ছে, তখন দেখা যাচ্ছে প্রাইসটা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। আবার গরমকালে গিয়ে যদি আপনি জ্যাকেট বিক্রি করতে যান, তখন দেখা যাবে এটা ডিমান্ড নাই খুব একটা, কিন্তু আপনি সাপ্লাই নিয়ে বসে আছেন অনেক, তখন কি হবে, জ্যাকেটের প্রাইসটা মার্কেটে পড়ে যাবে। সো দ্যাট ইজ হাউ প্রাইস ইজ সেট। সো প্রাইসের সামারি যদি বলি, প্রাইস হচ্ছে কি এমন একটা অ্যামাউন্ট, এমন একটা ফিগার, এমন একটা নাম্বার না, এটা অ্যামাউন্ট, কারেন্সি ফিগার, যেই ফিগারে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটে এক ওনারের হাত থেকে আরেক ওনারে ট্রান্সফার হয়, অর্থাৎ বাই বা সেল হয়, সেটাকে বলছে প্রাইস। আর কস্ট কিন্তু বাই হোক সেল হোক, ইটস এ কস্ট, আমার যে খরচটা হয়ে গেছে, এবার আমি যখন সেল করব, সেলে আমি প্রাইস ধরতেছি, কস্টটাকে আমি ব্যাক এন্ডে আমার জন্য আমি ক্যালকুলেট করব, নোবডি হ্যাজ টু নো। ওকে, ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওয়েলকাম। এবার আসি থার্ড কম্পোনেন্ট, যেটা ভ্যালু। ভ্যালুটা হচ্ছে গিয়ে যে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস আমি এজ এ কনজিউমার ব্যবহার করব বা কনজিউম করব, সেটা কেন আমি ব্যবহার করব, কেন কনজিউম করব, সেটার পিছনে আমার একটা রিজন আছে, আমার একটা নিড আছে, প্রয়োজন। এখন যেমন হতে পারে, সে কথার কথা, আমি একটা পার্টিকুলার মোবাইল ফোন দাম দিয়ে কিনতেছি বিকজ আমার ভালো সেলফি তোলা দরকার অথবা ভালো ছবি তোলা দরকার। তার মানে আমি কি দেখতেছি, আমি মার্কেটে খুঁজে খুঁজে বেড়াচ্ছি এমন মোবাইল যেটা দিয়ে বেস্ট ছবি ওঠে, সবচেয়ে ভালো রেজলিউশন, সবচেয়ে বেটার কোয়ালিটির ছবি ওঠে। সুতরাং সেটার জন্য যদি আমাকে 10,000 টাকা এক্সট্রা প্রাইস দিতে হয়, আমি প্রাইস দিব কত? তার মানে আমি এই যে 10,000 টাকা এডিশনাল খরচ করতে যাচ্ছি, এটা কিসের জন্য খরচ করতে যাচ্ছি? আমার একটা নিডকে ফুলফিল করার জন্য খরচ করছি। কি নিড? আমার নিডটা হচ্ছে কি, আই ওয়ান্ট বেটার কোয়ালিটি ফটোগ্রাফ। সো আমি মোবাইল ফোন এ, মোবাইল ফোন বি, দুইটা মোবাইল ফোনের মধ্যে দামের পার্থক্য 10,000 টাকা, আমি মোবাইল ফোন এ না কিনে মোবাইল ফোন বি কিনতেছি ফর গেটিং আ ভ্যালু, অ্যান্ড দ্যাট ভ্যালু ইজ টেকিং বেটার কোয়ালিটি পিকচার। তার মানে ভ্যালু হচ্ছে কি, যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস থেকে আমি যে ইউটিলিটি পাই, আমি আমার নিড ফুলফিল করার জন্য যেই বেনিফিটটা পাই, যেটা আমি সিক করতেছি, যেটা আমি খুঁজতেছি, সেই বেনিফিটটা হচ্ছে কি ভ্যালু। যেমন আমি যদি বলি, সে কথা এখানে আমি গুলশানে বসে আছি, গুলশান থেকে ধানমন্ডি যাব। গুলশান থেকে ধানমন্ডি যাওয়ার অনেকগুলো ভেহিকেল হতে পারে, অনেক রকমের ট্রান্সপোর্টেশন ইউজ করা যেতে পারে। এক হতে পারে আমি বাসে করে যেতে পারি, তাতে কি হবে, আমার হয়তো টাকা কম লাগবে, সময় বেশি লাগবে, কমফোর্ট কম থাকবে। আমি পাঠাও মোটরসাইকেলে যেতে পারি, তাতে আমি ফাস্টার যেতে পারবো, পয়সা মোটামুটি লাগবে, আমার কমফোর্ট ইজ ওকে। আমি উবার কার হায়ার করে যেতে পারি, সেখানে আমার টাকা বেশি লাগবে, কমফোর্ট অনেক বেশি, সময় বেশি লাগবে, সময়টা আমি বাঁচাতে পারবো না খুব একটা। এখন কথা হচ্ছে গিয়ে আমার উপরে ডিপেন্ড করছে আমি কি সিক করতেছি, আমি কি খুঁজতেছি। আমি যদি খুঁজি যে ধানমন্ডিতে আমার একটা মিটিং আছে আর
25 মিনিটের মধ্যে শুরু হবে, আই হ্যাভ টু রিচ ধানমন্ডি এনি হাউ, তাহলে আমি তখন বাসে গিয়ে পয়সা বাঁচানোর কথা চিন্তা করব না, তখন আমার বাঁচানো পয়সার চেয়ে সময় বাঁচানোটা ইজ মোর ইম্পর্টেন্ট। আই এম সিকিং টু সেভ টাইম। সো আমি তখন কোনটা করব, আমি উবারও খুঁজবো না, কমফোর্ট কম্প্রোমাইজ করব, আমি তখন পাঠ হয়ে মোটরসাইকেলে উঠবো, যে আমি তাড়াতাড়ি করে ওখানে পৌঁছাতে চাই, আমার জন্য টাইমটা ইজ ইম্পর্টেন্ট। সো আমি যে তখন খরচটা করতেছি, দ্য ইউটিলিটি আই এম বাইং ইজ টাইম। ঠিক সেরকম আমি যদি টাকা বাঁচাতে চাই, তাহলে সেটা হচ্ছে কস্ট, সেটা হচ্ছে কস্ট সেভিং। চিপ, এটা হচ্ছে একটা ভ্যালু, টাইম ইজ এ ভ্যালু, কস্ট বা প্রাইস ইজ এ ভ্যালু, কস্ট ইজ এ ভ্যালু। দেন হচ্ছে গিয়ে আমি হতে পারে কমফোর্ট ইজ এ ভ্যালু, না আমি এখান থেকে সে চিটাগাং যাব, আই কুড গো বাই বাস, আই কুড গো বাই এসালম, নন এসি বাসে যেতে পারতাম, এসি বাসে যেতে পারতাম, ট্রেনে যেতে পারতাম, না আমি প্রেফার করলাম সে প্লেনে যাব, বিকজ টাইম সেভ, না আমার টাইমের আসলে কোনো অভাব নেই, সারা রাত ঘুমায় ঘুমায় যেতে পারতাম, কারণ আমার কাজটা পরের দিন, বাট আমি চাই যে কমফোর্ট। সো দ্য অ্যামাউন্ট এক্সট্রা আই এম পেইং ইজ টু বাই কমফোর্ট। অনেক ক্ষেত্রে কমফোর্টও না, অনেক ক্ষেত্রে থাকে হচ্ছে গিয়ে প্রেস্টিজ, আমি একটা পার্টিকুলার মডেলের গাড়ি কিনতেছি, আসলে অন্য গাড়ি আর এই গাড়ির কমফোর্টের পার্থক্য খুব বেশি কিছু না, মার্জিনাল, বাট মানুষ বলে ওরে বাবা কি ব্র্যান্ডের গাড়ি, অথবা ব্র্যান্ডের টি শার্ট, অথবা ব্র্যান্ডের অমুক, ব্র্যান্ডের সানগ্লাস। দ্যাট ইজ, আমি আই এম সিকিং আ ভ্যালু অফ অ্যাপ্রিসিয়েশন, সিকিং আ ভ্যালু অফ অ্যাকনলেজমেন্ট, দ্যাট ইজ এ ভ্যালু। তাহলে ভ্যালু জিনিসটা বোঝা যাচ্ছে, ভ্যালু ইজ নট প্রাইস, ভ্যালু ইজ নট কস্ট, ভ্যালু ইজ দ্য ইনট্যাঞ্জিবল benefit I seek and expect and target from purchasing a product or service. সুতরাং আমি একটা মজার চকলেট কিনতেছি, অথবা আমি মোবাইল ফোন কিনতেছি, অথবা আমি গাড়িতে চড়তেছি, we actually seek value, we pay for the value. ওকে, তাহলে প্রাইস, কস্ট, ভ্যালু। সুতরাং কোনো কিছু যখন আমরা ভ্যালু বলি, যদি টাকায় ট্রান্সলেট করে বলি যে ইটস ভেরি ভ্যালুয়েবল, যদি কোনো একটা কথা যদি বলি ভ্যালুয়েবল, অনেক সময় একটা স্টার্ট আপ বা বিজনেসের আমরা বলি ভ্যালুয়েশন, রাইট? ওই ভ্যালুয়েশনটা আসলে ইটস নট ভ্যালুয়েশন, যখন আমরা কথাটা বলি তখন এটা আসলে মোর হচ্ছে প্রাইস, টার্মটা ইউজ করতেছি ভ্যালুয়েশন, বাট ইট ইজ মোর প্রাইস। বাট একটা কোম্পানির ভ্যালু যদি বলি, তাহলে সেই ভ্যালুটা হচ্ছে সেই ইনট্যাঞ্জিবল জিনিস, হোয়াট দ্যাট কোম্পানি ডাজ ফর দ্য সোসাইটি, ফর দ্য পিপল, ফর দ্য এমপ্লয়মেন্ট, ফর দ্য স্টেক হোল্ডার্স, দ্যাট ইজ ভ্যালু। ওকে, ঠিক আছে, বোঝা গেছে তো স্যার মোটামুটি? স্যার ভ্যালু আর ভ্যালুজের মধ্যে আবার হ্যাঁ, একটু ভ্যালুজ বলেন আবার তো। আলাদা জিনিস। আচ্ছা, ভ্যালু আর ভ্যালুজ আবার আলাদা জিনিস। আচ্ছা, ভ্যালুজ হচ্ছে গিয়ে কিছু অর্গানাইজেশনের জন্য বা মানুষের জন্য, যে কোনো হিউম্যান বিং এর জন্য কিছু গাইডিং প্রিন্সিপাল, মূল্যবোধ। দ্যাট ইজ নট দ্য ইউটিলিটি অর বেনিফিট, এটা হচ্ছে মূল্যবোধ, বাংলাটা হচ্ছে মূল্যবোধ। ভ্যালুজ যখন এসটা লাগাই দেওয়া হয়, ভ্যালুজ হচ্ছে কি মূল্যবোধ। এটা হচ্ছে কি যে কোনো জিনিসের যেমন আমাদের ক্ষেত্রে কি হয়, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আসলে গল্প বেশি হচ্ছে অন্য জায়গায়। ওকে, যেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমরা জাস্ট আমি একটা অ্যানালজি, ছোট্ট একটা অ্যানালজি দিই। আমরা যখন ছোট ছিলাম, আমার বয়স তো এখন অনেক হয়ে গেছে, আমরা যখন ছোট ছিলাম বা মাঝ বয়সে ছিলাম, তখন যদি টেলিভিশন, তখন সে ভিসিআর আসছে নতুন, বা অনেক পরে, প্রথমে তো ব্ল্যাক এন্ড হোয়াইট টেলিভিশন ছিল, পরে আস্তে আস্তে একসময় ভিসিআর ভিসিপি আসছে, যখন ক্যাসেট দিয়ে দিয়ে ভিডিও দেখা যেত, ভিডিও ক্লাব থাকতো, দোকান থেকে ক্যাসেট আনতো, ওই দেখা যেত ইন্ডিয়ান মুভি বা আমেরিকান কোনো মুভি চলতেছে, ওর মধ্যে এমন কোন একটা সিন যেখানে হয়তো কাপড় চোপড় কম, যেখানে হয়তো নাচ গান বেশি, হ্যাঁ, বা এরকম কোনো কিছু, ওইটা দেখলেই তখন আমাদের একটা সিস্টেম, বাসায় সিস্টেম ছিল কি, যে উই দ্য কিডস মাস্ট টেক আওয়ার আইজ অফ, ইভেন অ্যাডাল্টরাও ওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিত, তাড়াতাড়ি করে ফরওয়ার্ড করে দিত, বিকজ তখন আমাদের কালচারালি, ফ্যামিলিগতভাবে, সোশ্যালি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে একটা স্ট্যান্ডার্ড ছিল, নর্ম ছিল যে ইট ইজ ব্যাড, we should not look at such and such scene. Now that is called norm, that is called NORM, norm. নর্ম হচ্ছে গিয়ে এমন একটা স্ট্যান্ডার্ড, ওই কেপিআই এর মতো এমন একটা স্ট্যান্ডার্ড যেটা সোসাইটি, ফ্যামিলি, রিলিজিয়ন সেট করে দেয় মানুষের মধ্যে, যেখানে আমরা ডিফাইন করি এর উপরে জিনিসগুলো হচ্ছে ভালো, এর নিচে জিনিসগুলো হচ্ছে খারাপ।
কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে এবং ভ্যালুস হচ্ছে গিয়ে এই অনেক রকমের নর্মের একটা সমষ্টি, বিভিন্ন স্ট্যান্ডার্ডের সমষ্টিগতভাবে যখন আমরা দেখি তখন বলি এটাকে মূল্যবোধ। সেটা অনেস্টির ব্যাপারে হতে পারে, সেটা লজ্জাবোধের ব্যাপারে হতে পারে, সেটা ভদ্রতার ব্যাপারে হতে পারে, সেটা ইভেন চলাফেরা, কমিটমেন্ট রাখা, এগুলোর ক্ষেত্রে হতে পারে। নৈতিকতা নাকি স্যার? নৈতিকতা সেটা একটা কম্পোনেন্ট। হ্যাঁ, নৈতিকতা এগুলো সবকিছু মিলে হচ্ছে কি একটা ভ্যালুস তৈরি হয়। আনফরচুনেটলি এই ভ্যালুসটা ইজ অলওয়েজ ভোলাটাইল, এটা মুভ করে। আমরা বলি না যে এদের ফ্যামিলি কালচার ভালো বা অর্গানাইজেশনের কালচার ভালো, তখনই Yes, আমরা sir. কালচার বলি যখন একটা সেট অফ ভ্যালু অনেক লম্বা সময় ধরে একটা অর্গানাইজেশনে বা একটা ফ্যামিলিতে স্টাবলিশ থাকে। তখন ওইটা যদি ভালো সেট অফ ভ্যালুজ হয়, তার স্ট্যান্ডার্ডটা যদি হাই হয়, তখন আমরা বলি এটার ভালো কালচার আছে, অর্গানাইজেশনে ভালো কালচার বা ফ্যামিলিতে ভালো কালচার আছে বা এই কমিউনিটিতে ভালো কালচার আছে। ওকে, এই কালচারটা মেনটেন করতে হয়, বাট এই কালচারটা আবার শিফট করতে পারে। যেমন আমাদের সোশ্যাল ভ্যালুস আসলে প্রচন্ড শিফট করে গেছে। যে উদাহরণটা আমি দিলাম যে আমার ইয়াং অবস্থায় বা এতে যে জিনিসগুলো আনএক্সেপ্টেবল ছিল, এখন ওই অনেক জিনিসপত্র দেখা যাচ্ছে নোবডি কেয়ারস, এটা হ্যাজ বিকাম অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, যেখানে দেখা যাচ্ছে আমাদের কি সোশ্যাল প্রবলেমস বেড়ে যাচ্ছে না, ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে, এক্সট্রা ম্যারিটাল এঙ্গেজমেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে, এই ধরনের অনেক জিনিস যেগুলোর আলটিমেটলি কনসিকুয়েন্স কিন্তু অনেক বেশি। এক ছোট সময়ের জন্য খুব আনন্দদায়ক মনে হয়, ফ্রিডম, উই আর ফ্রি, উই আর ফ্লেক্সিবল, উই আর মডার্ন, বাট আলটিমেট কনসিকুয়েন্স খুবই খারাপ অন আওয়ার চিলড্রেন, অন দ্য আদার পিপল। সে অনেকে বলে, সরি আমি পুরো অন্য লাইনের ডিসকাশনে চলে গেছি, যেতে চাচ্ছিলাম না চলে গেছি, এই যে বলে শেষ করি। যেমন অনেকে বলে যে সে কথা কথা যে ওকে ঠিক আছে, কারোর সাথে প্রেম করলাম, ভালো লাগলো, ততক্ষণ প্রেম করলাম, তারপরে ভালো লাগলো না, ছেড়ে দিয়ে চলে গেলাম। লাইফ ইজ অ্যান ওপেন থিং, ওপেন মাইন্ডেড হওয়া উচিত, এ করা উচিত। বাট সি হোয়াট উই ওভারলুক, দ্য হার্ম উই ডু ইন দ্য প্রসেস। আমি যার সাথে আমার সম্পর্ক, উই আর অল অ্যাডাল্টস, আমি জাস্ট ওভাবেই করে বলতেছি, আমার সাথে যার সম্পর্ক, হৃদ্যতার সম্পর্ক, শারীরিক হোক, যেভাবে হোক, যে সম্পর্ক হয়ে গেছে, আমি কিন্তু তাকে ছেড়ে দিয়ে নেক্সট আরেকজন যার সাথে আমি পরবর্তীতে অ্যাটাচ হচ্ছি, আমি তাকে আসলে কমিটমেন্টের দিক থেকে বা অন্য দিক থেকে আইদার আমার ফিউচারে অর পাস্টে কাউকে আমি ইজিলি ঠকাচ্ছি, ইজিলি ডিপ্রাইভ করতেছি কিছু না কিছু থেকে। হ্যাঁ, সো এই যে জিনিসটা ইভেন সন্তানের দিক থেকে হয়। সো এই যে নর্মগুলা এখন আমরা খারাপের দিকে একটু যাচ্ছি, এই যে কালচারগুলো এগুলো শিফট করে যাচ্ছে। আনফরচুনেটলি এটা সবকিছুর দিকে ভালো হচ্ছে না, কিছু দিকে ভালো হচ্ছে, কিছু দিকে খারাপ হচ্ছে। কিছু কিছু ওপেননেস ইজ গুড, কিছু কিছু অবশ্যই মডার্নাইজেশন ইজ ফ্যান্টাস্টিক, ইজ অ্যাপ্রিসিয়েবল, এতে কোনো সন্দেহ নাই। আগে যেমন একটা ঘরের বউয়ের ব্যাপারে তার দায়িত্ব, তার জিনিসের ব্যাপারে যেরকম টর্চার একটা জিনিসপত্র ছিল, এটা যেমন অনেক কমে আসতেছে, উইচ ইজ ওয়ান্ডারফুল, ইটস এ পজিটিভ মুভমেন্ট, বাট এট দ্য সেম টাইম দেয়ার আর অল নেগেটিভ মুভমেন্টস। সো নর্ম শিফট করে, কালচার শিফট করে। সুতরাং এই সেট অফ নর্মস কে আমরা বলি ভ্যালুস ফর অর্গানাইজেশন, ফর ফ্যামিলিজ। ওকে, এবার আসি আমরা সাকসেস ফ্যাক্টরের আলোচনায় ঢুকি শেষ পর্যন্ত। স্যার ভ্যালুয়েশন আর এসে ভ্যালুর মধ্যে একটু আবার একটু বলবেন। আচ্ছা, ভ্যালুয়েশন হচ্ছে গিয়ে যে কোনো কিছুর আসলে প্রাইসিং, প্রাইসিং কি বলে ভ্যালুয়েশন, বাট প্রাইসিংটা কখন হয়, প্রাইসটা শুধুমাত্র তখনই ডিটারমাইন হয় যখন টাইটেল ট্রান্সফার হয়, অর্থাৎ যখন ওনারশিপ হ্যান্ড ওভার হয়, একটা জায়গায় একজনের থেকে বায়ারের থেকে সেলার হয়। বাট আপনি এখনো এই সেলের মোমেন্টে পৌঁছান নাই, বাট ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড যে আমার কোন প্রাইসে সেল করা উচিত। তাহলে আপনার কি করা লাগবে, এই প্রাইসিং এর যে কাজটা, যে প্রাইসটা কত হওয়া উচিত, এইটার জন্য একটা ভ্যালুয়েশন করতে হবে, যে আমি এটার যে সমস্ত ভ্যালু আছে, এই যে যে ভ্যালুগুলো আমি চিন্তা করছি, এই জিনিসটা কিনলে মানুষ বেটার কোয়ালিটি এটা পাবে, ফাস্টার এই সার্ভিস পাবে, মার্কেটে অ্যাভেলেবল অন্য সলিউশনের চেয়ে এটা এই দিক দিয়ে বেটার, তাকে উপকার দিবে, তাহলে এটার জন্য মানুষ কত টাকা খরচ করতে পারে। ওকে, এটার জন্য 5 টাকা, এটার জন্য 15 টাকা, এটার জন্য 25 টাকা, মোট মিলে কত হলো, দেখা গেল যে আমার 45 টাকা হলো, তাহলে 45 টাকা এটার ভ্যালু হওয়া উচিত। এইটা হচ্ছে কি ভ্যালুয়েশন প্রসেস, যখন আমি এটাকে টাকায় কনভার্ট করতেছি। ওকে, ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। সেটিং প্রাইস। ওকে, এটা একটা অর্গানাইজেশনের ভ্যালুয়েশন হতে পারে, এটা অ্যাসেটের ভ্যালুয়েশন হতে পারে, যে কোনো কিছু ভ্যালুয়েশন হতে পারে। ওকে,
সো আমাদের যেটা ই কমার্সের জন্য সাকসেস ফ্যাক্টর যেগুলো বলা হচ্ছে এর মধ্যে হচ্ছে কি বলা হচ্ছে সিলেকশন অ্যান্ড ভ্যালু। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমি ই কমার্সে যে প্রোডাক্ট ও সার্ভিসটা অফার করব তার প্রথমত সিলেকশন থাকতে হবে। সিলেকশন এখানে ইন্টারচেঞ্জেবলি কালেকশন হিসেবে ইউজ করা যায়। দ্যাট ইজ অনেক তার সিলেক্ট করার অপশন থাকতে হবে। অর্থাৎ আমি একটা প্রোডাক্ট ওকে দিয়ে আমি বললাম যে এই রিমোটটা, একটা ই কমার্স সাইট করলাম, এই রিমোটটা আমি বিক্রি করতে চাই। মানুষের কাছে সিলেকশন নাই, এটা কোনো অপশন নাই, সিলেক্ট করার কোনো অপশন নাই যে আমি এটা কিনবো না এটা কিনবো, এটা প্রাইস বেশি এটা প্রাইস কম, এটার হচ্ছে গিয়ে কোয়ালিটি বেটার, এটার মডেলটা উন্নত, এটার লেটেস্ট মডেল, এটা ওল্ড মডেল, এটা সেকেন্ড হ্যান্ড, এটা ফার্স্ট হ্যান্ড। সো যেভাবেই হোক দের ইজ নো সিলেকশন অ্যাবিলিটি, তাহলে ইট ইজ লেস লাইকলি দ্যাট ই কমার্স উইল বি সাকসেস। একদম রিজিড প্রোডাক্ট নিয়ে গেলে সাকসেস। যেমন আমি এক্সাম্পল যদি দিই, ওই দিন আমি ঢুকতেছিলাম গত ক্লাসে আপনাদেরকে এক্সাম্পলটা বলতেছিলাম বোধহয় কোন একটা আকিজ গ্রুপের ওদের ব্রেভারেজ অ্যান্ড ফুডস ওই ওয়েবসাইটে ঢুকছিলাম। যে কারণে ঢুকছিলাম, অন্য কারণে ঢুকছিলাম, আমাদের স্টেক হোল্ডারদের প্রোফাইল দেখতে চাচ্ছিলাম। বাট যে কারণে ঢুকছিলাম, ঢোকার পরে আমি দেখলাম যে ওখানে মোজো বা এগুলো আছে। ওখানে একটা ই কমার্স পোর্টালের মতো খোলা আছে, যে ই কমার্স থেকে আপনি ইউ ক্যান বাই মোজো ড্রিঙ্কটা আপনি কিনতে পারেন। সফট ড্রিঙ্কের মধ্যে একটা আছে মোজো। এখন আপনি চিন্তা করেন, আপনি অ্যাজ এ কনজিউমার, হাউ প্রবাবল ইট ইজ যে আপনি আকিজ ফুডস এর ওয়েবসাইটে যাবেন মোজো কিনতে, আপনি চাল ডালে না গিয়ে, আপনি স্বপ্নতে না গিয়ে, আপনি অন্য যেগুলোতে স্টোর, যে কোনো এরকম অনলাইন স্টোর এখন গ্রোসারি প্রচুর আছে, এইগুলাতে না গিয়ে আপনি আকিজের ওয়েবসাইটে যাবেন শুধু মোজো কিনতে। হাউ লাইকলি ইজ দিস? টু মাই নলেজ ইটস অ্যাবসোলুটলি আনলাইকলি যে কেউ মোজো কেনার জন্য ওখানে যাবে। কেন ওখানে যাচ্ছে না? ওখানে যদি যাইতো, যদি ওখানে গিয়ে অনেক সিলেকশন পাইতো, তাহলে সম্ভবত ড্রিঙ্কস কেনার জন্য, সেটা মোজো হোক বা যেটা হোক, যে মোজো কেনার জন্য হলেও ওখানে যাইতো। বাট মোজো কেনার জন্য মোজোর ওয়েবসাইটে যাবে না মানুষ, বিকজ দেয়ার ইজ নো সিলেকশন। ভ্যালুটা হচ্ছে গিয়ে, এটা বোঝার জন্য আমাদেরকে এই কনটেক্সটটা চিন্তা করতে হবে। ধরে নেন একটা ব্রিক অ্যান্ড মর্টার বিজনেস, ব্রিক অ্যান্ড মর্টার আর ক্লিক। ব্রিক অ্যান্ড মর্টার মানে হচ্ছে কি যাদের ফিজিক্যাল এস্টাবলিশমেন্ট আছে, যেমন সে আরন, অথবা আমি এই যে সেই আকিজের ব্রেভারেজের কথাই বলতেছি। এখন এই ব্রেভারেজটা আমি ই কমার্স থেকে কিনবো, ব্রেভারেজটা ই কমার্স থেকে কিনবো। যেমন আমি মাঝে মাঝে করি, আমি মাঝে মাঝে অফিসে হঠাৎ করে দেখা যায় হয়তো ক্লাস থাকে বা থাকে, যদি আমার খুব বেশি হাংরি ফিল করি বা ফিল করি, আমি সন্ধ্যার সময় দেখা যায় একটা স্ন্যাক্স বা কিছু একটা আনাই, তখন অনেক সময় মনে হয় যে একটা ব্রেভারেজ কিছু একটা নিয়ে আসি, একটা ড্রিঙ্কস কিছু একটা নিয়ে আসি। তো এখন আমি অর্ডার করি কিসে? সে পান্ডা মার্ট, ফুড পান্ডার পান্ডা মার্টে অর্ডার করি, বা এরকম কোনো গ্রোসারি একটা ইয়েতে অর্ডার করে দিই, দেখা যাচ্ছে 20-25 মিনিটের মধ্যে দিয়ে যায়, অ্যান্ড দেন আই জাস্ট টেক দ্য ফুড অ্যান্ড স্টার্ট ডুইং হোয়াট এভার আই এম ডুইং। সো এই জিনিসটা যখন করি তখন আমার একটা টেনশন থাকে যে আমি ব্রেভারেজ কিনবো অনলাইন থেকে, will that be served cold? ওইটা কি ঠান্ডা থাকবে? আমি একটা কোক কিনতেছি, কোকটা কি ঠান্ডা থাকবে? গরম কোক যদি আমাকে ডেলিভার দেয়, দ্যাট ডাজন্ট মেক সেন্স। কারণ কোক জিনিসটা আমি পান করি, বা অনেক ম্যাক্সিমাম ইউজারই পান করে অ্যাজ আ কোল্ড ড্রিঙ্ক, নট অ্যাজ আ ওয়ার্ম ড্রিঙ্ক। সো আমার এই মোমেন্টে ই কমার্স থেকে কোক কেনা তখনই আসলে পোষাবে যদি এটা আমার ভ্যালু যেটা প্রয়োজন, দ্য কুলনেস, দ্য কোল্ড, সেটা যদি সার্ভ করা হয়, দ্যাট ইজ ওয়্যার কামস ভ্যালু। ঠিক এরকম প্রতিটা জিনিসেরই এরকম একটা ভ্যালু অ্যাসোসিয়েটেড থাকে। আমি কেন ই কমার্স থেকে কিনতেছি? সাধারণত কনভিনিয়েন্সের জন্য কিনি, যে আমি বাসায় বসে কিনতে পারতেছি, আমাকে যেতে হচ্ছে না। কস্টের জন্য কিনি, অনেক সময় ডিসকাউন্ট অফার করা হচ্ছে সেটার জন্য কিনতেছি। অনেক সময় কিনি যে আমার কাছে ভ্যারিয়াস সিলেকশন আছে, আমি দেখে দেখে কম্পেয়ার করে 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 বেস্ট জিনিসটা কিনতেছি, অথবা কোথাও ওয়ারেন্টি সহ দিচ্ছে সেটা দিচ্ছি। সরি, কে কিছু বলতেছেন? আচ্ছা, আরো একটু মাইক গুলা একটু করে নিন, মিউট করে নিন, হ্যাঁ, যদি কারো আনমিউট থেকে থাকে। আচ্ছা, যেটা বলছিলাম যে কোনো একটা ভ্যালু প্রয়োজন হয়, যে কারণে আমরা ই কমার্স থেকে প্রোডাক্ট আর সার্ভিস কিনবো। দেন হচ্ছে পারফরমেন্স এন্ড সার্ভিস। অবভিয়াসলি আমি যদি ই কমার্স থেকে ভালো পারফরমেন্স ভালো সার্ভিস না পাই, তাহলে আমি ই কমার্সের চেয়ে ট্রেডিশনাল আউটলেটই প্রেফার করব। এইখানে কিন্তু বলে রাখা, একটা জেনে রাখা ভালো যে এই অথর যখন এই পয়েন্টগুলো লিখছেন, তখন উনি এইটাকে চিন্তা করছেন, কম্পেয়ার করছেন
ট্রেডিশনাল যে আউটলেট বা রিটেল স্টোর সেইটার সাথে ই কমার্সকে কম্পেয়ার করা হচ্ছে। ই কমার্সকে ইন্ডিপেন্ডেন্ট ই কমার্স হিসেবে দেখা হচ্ছে না। আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট ই কমার্স হিসেবে দেখি তাহলে সম্ভবত ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর গুলো ডিফারেন্টলি লিখতে হবে। বাট আমরা যেহেতু পরীক্ষার জন্য প্রিপেয়ার করছি, আমরা অথর যা লিখছি তাই আমরা লিখবো। ওকে, এগুলোই আমরা পুট করবো। সো ই কমার্স এখানে ট্রেডিশনাল বিজনেসের কম্প্যারিজনে পারফরমেন্স এবং সার্ভিস তার এনশিওর হতে হবে। কারণ ই কমার্স থেকে প্রোডাক্ট কিনতে গেলে তখন চিন্তা থাকে, এটা কি সার্ভিস পাবো, এটা কি ওয়ারেন্টি পাবো, এটা কি চলবে, তো ফালতু জিনিস দিয়ে দিবে না তো। এই যে জিনিসটা কনফিডেন্সের অভাব, এইটা যদি কনসিস্টেন্টলি প্রুফ না করা হয় তাহলে ই কমার্স থেকে মানুষ জিনিসপত্র কিনবে না। দেন কামস লুক অ্যান্ড ফিল। ই কমার্সে যখন আমরা দেখতেছি প্রোডাক্টটা, অনলাইনে দেখতেছি, তার লুক অ্যান্ড ফিলটা বোঝানোর জন্য আমাদেরকে কি করা হয়, প্রথমত ই কমার্স ওয়েবসাইটের লুক অ্যান্ড ফিল একটা ম্যাটার করে আমার ট্রাস্ট বিল্ড করার জন্য, যে আমি আসলে এই সাইটটাকে কি ভরসা করতে পারি কিনা, ভরসা করে পেমেন্ট দিতে পারি কিনা, ভরসা করে অর্ডার করতে পারি কিনা। তার লুক অ্যান্ড ফিল যদি ভাঙাচোরা হয়, কোথাও প্রোডাক্ট আছে কোথাও প্রোডাক্ট নাই, কোথাও ছবি দেখা যাচ্ছে কোথাও ছবি দেখা যাচ্ছে না, এরর হচ্ছে সাইটে গিয়ে বারবার, লক সাইনটা নাই অর্থাৎ সিকিউরিটি নাই, তাহলে আমি তো ওখানে অর্ডার করবো না, তাই না? আই উইল নট গেট কনফিডেন্স। তার চেয়ে আমি অন্য সাইটে গিয়ে খুঁজবো। আবার প্রোডাক্টেরও লুক অ্যান্ড ফিলের বিষয় আছে, যে প্রোডাক্টটা পোর্ট্রে করা হচ্ছে সেটাকে প্রপারলি দেখানো হচ্ছে কিনা, সেটাকে আমার দেখতে আসলে কনফিডেন্স দিচ্ছে কিনা যে এইটাই সেই প্রোডাক্ট যেটা আমি খুঁজতেছি। ওকে, সো লুক অ্যান্ড ফিল ইজ এ ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর। অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ইনসেন্টিভ, ঠিক ট্রাফিক আনাটা, অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ইনসেন্টিভ। আমি যদি অ্যাডভার্টাইজ না করি তাহলে আমার কাছে মানুষ আসবে কি করে? যদিও যদিও অ্যাডভার্টাইজ এন্ড ইনসেন্টিভ আমি একটু দ্বিমত পোষণ করবো এই জায়গায় অরিজিনাল বিজনেস কনসেপ্ট থেকে। কারণ অনেক ই কমার্স সাইটই থাকে যাদের সাকসেস হওয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট এন্ড ইনসেন্টিভের প্রয়োজন না। অ্যাডভার্টাইজমেন্ট তো উই আন্ডারস্ট্যান্ড, প্রমোটিং দ্য প্রোডাক্টস, অ্যাডভার্টাইজ করা। ইনসেন্টিভ হচ্ছে ক্যাম্পেইন চালানো, মানে হচ্ছে কি প্রোডাক্টের যে এরকম বলা যায় এই নেক্সট 7 ডেজের মধ্যে বা নেক্সট 24 ঘন্টার মধ্যে যিনি অর্ডার দেবেন উনি 10% ডিসকাউন্ট পাবেন, অথবা নেক্সট 1 মাসের জন্য এইটার সাথে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে। বোগো বলে না এখন, বাই ওয়ান গেট ওয়ান। সো বাই ওয়ান গেট ওয়ান আছে, তো বাই ওয়ান গেট ওয়ান আছে বলেই ওটা সেল হচ্ছে। সো হুইচ ইজ ট্রু, দিজ আর সাকসেস ফ্যাক্টরস। বাট একদম ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর হিসেবে ধরা যে এটা ছাড়া একটা ই কমার্সকে সাকসেস বলাই যাবে না, এইটা বলাটা বোধহয় এই পয়েন্টের জন্য উচিত হবে না। ওকে, বাট ইট ইজ আ সাকসেস ফ্যাক্টর, এইটা সাকসেসের ফ্যাক্টর হিসেবে ধরা যায় যে সে অ্যাডভার্টাইজমেন্ট এবং ইনসেন্টিভাইজেশন করে কিনা। দেন হচ্ছে পার্সোনাল অ্যাটেনশন। পার্সোনাল অ্যাটেনশন হচ্ছে গিয়ে যখন একজন ইউজারের একদম এই যে কাস্টমাইজেশন আমরা যেটা এর আগে আলোচনা করছি, পার্সোনালাইজেশন, অর্থাৎ আমি যা খুঁজতেছি তাই দেখতে পাচ্ছি কিনা। আপনাদেরকে গত ক্লাসে আমরা আলাপ করছিলাম রিটার্গেটিং, যে আমি একটা পার্টিকুলার মডেলের ওভেন ই কমার্সে দেখলাম, দেখার পরে আমি এরপরে ফেসবুকে যাচ্ছি, দেখি হঠাৎ করে ওই ওই ওভেনেরই অ্যাডভার্টাইজমেন্ট দেখতেছি, গুগলে যাচ্ছি, প্রথম আলোতে যাচ্ছি, ওইটারই অ্যাডভার্টাইজমেন্ট দেখছি, কারণ আমাকে খুঁজে খুঁজে বের করে আমার কুকিজ ইউজ করে করে আমাকে আইডেন্টিফাই করে আমাকে ওই পার্টিকুলার অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হচ্ছে যেটা আমি আগে ই কমার্স সাইটে একবার ব্রাউজ করে আসছি কিন্তু কিনিনি। তো আমাকে বারবার ওটা সামনে দেখানো হচ্ছে যাতে আমি আবার মনে করতে পারি আরে এটা তো কেনার কথা ছিল, ওই দিন আর কেনা হয়নি, দেখি এখন তাহলে কিনে ফেলি। এছাড়াও আমি যখন এটাকে একবার অ্যাপ্রোচ করলাম, একবার দেখলাম, তখন আমাকে দেখা যাবে ওই কালারের, ওই প্রাইস রেঞ্জের বা ওই ক্যাটাগরির প্রোডাক্ট বেশি বেশি ই কমার্স সাইট আমাকে দেখাবে। সুতরাং আমার পার্সোনাল অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করতেছে। ওই ই কমার্স সাইট আমাকে আমার নাম ধরে গ্রিট করবে, সো দ্যাট আই ফিল ওকে আই এম বিং পার্সোনালি অ্যাড্রেসড। ওকে, ওই ই কমার্স আমাকে বলবে যে লাস্ট টাইম এই জিনিস কিনছিলেন, হাউ ওয়াজ ইউর এক্সপেরিয়েন্স, ইট ফিলস পার্সোনাল, যে ওরে আমার তো খোঁজ রাখলো, আমি যে জিনিসটা 3টে কিনছি ই কমার্স তো ওয়েবসাইটে দেখে মনে রাখছে, আমাকে জিজ্ঞাসা করতেছে জিনিসটা কিনছি। যদিও এখনকার যুগে আমরা সবাই বুঝি হাউ দিজ আর ডান, দিজ আর নাথিং, বাট স্টিল it gives you a personal attention, it creates a personal attention. Then comes হচ্ছে কমিউনিটি রিলেশনশিপ। কমিউনিটি রিলেশনশিপ হচ্ছে গিয়ে যখন আমাদের ফেসবুক পেজ থাকে বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসের বা ই কমার্স সাইটের, দেখা যায় ভালো ভালো ই কমার্স সাইটে কমিউনিটি থাকে, এদের সাপোর্টার কমিউনিটি থাকে, ফ্যান কমিউনিটি থাকে, অথবা কনজিউমার কমিউনিটি থাকে, যারা ওই ফেসবুক গ্রুপের ভিতরে, পেজের ভিতরে, ব্লগের ভিতরে, যেখানে হোক কমিউনিটিটা, সেই কমিউনিটি গুলাতে কি করে আলোচনা করে, আচ্ছা আমি অমুক জায়গা থেকে এই প্রোডাক্টটা কিনছিলাম, এটা ফ্যান্টাস্টিক পাইছি, আমি আশাই করি নাই এই জিনিসটা এত ওয়ান্ডারফুল, আই হাইলি রেকমেন্ড। রিভিউ বলে না স্যার, সরি, রিভিউ বলে না অনেকে। রিভিউ তো অবশ্যই, রিভিউটা ইজ রিভিউ হচ্ছে কি যেটা একদম ডাইরেক্ট ই কমার্স সাইটে থাকে। বাট যখন এটা ফেসবুক গ্রুপে আপনি গিয়ে করতেছেন,
অন্য কোনো আলোচনার জায়গায় গিয়ে করছেন, তখন এটা রিভিউ না, তখন এটা হচ্ছে গিয়ে মোর কমিউনিটি এঙ্গেজমেন্ট। আর যদি আমি ফুড ব্লগার বা এই জাতীয় জিনিসের কথা বলি, যারা ফুডের রিভিউ দেয় অথবা কোনো প্রোডাক্ট বা ইয়ের আনবক্সিং ভিডিও করে সেটা রিভিউ দেয়, দ্যাটস অ্যান ইন্ডিপেন্ডেন্ট রিভিউ সাইট, দ্যাটস এগেইন নট আ কমিউনিটি সাইট। ওকে, দ্যাটস নট আ কমিউনিটি রিলেশনশিপ। কমিউনিটি রিলেশনশিপের একটা পার্ট হচ্ছে গিয়ে রিভিউ। যে রিভিউ দেখলে মানুষ কি করে, এখনকার এরাটা এরকম যে আগে একটা সময় ছিল গুরু শিষ্য এরা ছিল আর কি। গুরু শিষ্য এরা হচ্ছে গিয়ে যে কোনো একজন নলেজেবল পার্সন, যে কোনো একটা রাজার ছেলে হোক, রাজার কুমার হোক আর যেই হোক, তাকে পাঠাই দিতে একজন গুরুর কাছ থেকে শেখার জন্য অলওয়েজ। এবং তার গুরু যাকে তাকে যা বলছে তা একদম বেশ বাক্য, ব্যাস একদম ওইটাই, ওর ডানে বামে আর কিছু নেই। ব্যাপারটা অনেকটা এরকম ভাবে আমরা অভ্যস্ত ছিলাম। এটা আমি এক্সট্রিম কেস বললাম, বাট পুরো জিনিসটাই জেনারেশন আফটার জেনারেশন এভাবেই ছিল। বাট এখনকার ইফ ইউ লুক অ্যাট বিহেভিয়ার, আমাদের বিহেভিয়ার এই অনলাইনের যুগে এসে যেটা খুব র্যাপিড একটা ট্রান্সফরমেশন হয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমরা সামহাও সুপেরিয়র বিংকে কম মানি, পিয়ারকে বেশি প্রাধান্য দিই। সুপেরিয়র অ্যান্ড পিয়ার, বুঝি তো? সুপেরিয়র হচ্ছে কি হায়ারার্কিক্যাল, উপর থেকে কেউ আসে। পিয়ার হচ্ছে কি আমার সমপর্যায়। আমার সমপর্যায়ের কেউ যদি একটা কথা বলে যে এইটা ভালো, তাহলে দ্যাট সাউন্ডস টু মি, ও রে তাই তো, এটা আসলেই ভালো হবে। রাদার দেন একজন এক্সপার্ট বলে যে এটা ভালো, তার মনে হবে টাকা খেয়ে বলতেছে বলে, অথবা উনি ওনার বলার উনি বলছে, ওনার ধারণা আর আমার ধারণা এক হবে না, ওনার জাজমেন্টের জায়গা আর আমার জাজমেন্টের জায়গা আলাদা। তো এই যে জিনিসটা ইনফ্লুয়েন্স, এখন পিয়ার গ্রুপ ইনফ্লুয়েন্স, পিয়ার ইনফ্লুয়েন্সটা অনেক বেশি হয় এই এরাতে এসে। যেই কারণে এই কমিউনিটি রিলেশনশিপটা খুব ইম্পর্টেন্ট, যেখানে আলোচনা হয়। এই যে ধরেন উবার যখন প্রথম বাংলাদেশে আসলো, তখন সবার ভিতরে অনেক কনফিউশন, আরেকজনের গাড়িতে উঠবো, ড্রাইভার কি ছিনতাইকারী কিনা কে জানে। আবার যারা গাড়ি দিবে উবারে তাদের কনফিউশন, আমার পার্সোনাল গাড়িটা আমি উবারে ভাড়া খাটাইতে দিব, ড্রাইভারের হাতে ছেড়ে দিব, কি না কি কাস্টমার ওঠে, প্যাসেঞ্জার ওঠে, উঠে যদি ড্রাইভারকে ছুরি ধরে বা গাড়ি চুরি করে নিয়ে চলে যায়, তাহলে কেমনে হবে? তো এই যে জিনিসটা কনফিউশন। হ্যাঁ, অন্যদিকে নিয়ে যায়, সব নিয়ে যায় যদি। এক্স্যাক্টলি। সো দেয়ার হ্যাভ বিন লট অফ কনফিউশনস। বাট এখন আমরা কয়টা ঘটনা শুনি এই জিনিসটা হচ্ছে? ঘটনা শুনি এখন তো না। হয় না স্যার, হ্যাঁ, শুনি না। শুনি না, তখনও ইনফ্যাক্ট শুনি নাই। কিন্তু এই ডাউটটা থাকাতে এই সার্ভিসটা চালু হতো না, এই সার্ভিসটা মানুষজন একসেপ্ট করতো না, এমব্রেস করতো না। ড্রাইভাররা কনফিডেন্স পাইতো না, গাড়ির ওনাররা কনফিডেন্স পাইতো না, ইউজাররা কনফিডেন্স পাইতো না টু রাইড উবার বা এই ধরনের উবার ছাড়াও যে যত রকমের কি বলে রাইড শেয়ারিং আছে, কনফিডেন্স পাইতো না। কিন্তু পাইলো কিভাবে? একটা বড় কন্ট্রিবিউশন হচ্ছে গিয়ে সেই সময় আপনারা যদি মনে করেন, খেয়াল করবেন, তখন প্রচুর পরিমাণ সোশ্যাল মিডিয়া, পিআর, দেন হচ্ছে গিয়ে পেপারে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন জিনিস উবার দিয়ে আর্ন করতেছে, উনি এতগুলা ট্রিপ দিছেন, এই ধরনের নিউজ বা এই ধরনের পজিটিভ নিউজ ছড়াছড়ি, দিস আর অল সোশ্যাল রিলেশনশিপ, যেটা হচ্ছে কি সোশ্যাল একটা ইমপ্রেশন তৈরি করে পিপলের মধ্যে কনফিডেন্স বিল্ড করার জন্য। আরেকটা হচ্ছে কি উবারের একটা কমিউনিটি গ্রুপ আছে বোধহয় এখনো, ফেসবুক গ্রুপ, বিশাল একটা গ্রুপ খোলা হয়েছিল, যে গ্রুপে প্রচুর মেম্বার, মানুষজন ওখানে কমপ্লেন করতো, আমার উবার ড্রাইভার তাকে যখন আমি বলছি যে আমি মালিবাগ যাব সে যায় নাই, হ্যাঁ এরকম খুবই খারাপ ব্যবহার, হ্যাঁ সে আমার সাথে ব্যবহার খারাপ করছে, এটাও যেমন আসতো, আবার পজিটিভ স্টোরিজও আসতো। তো মানুষজনের পক্ষে তখন জানা সোজা হইলো যে আসলে খারাপ হইলে কি খারাপ হইতে পারে, কতটা খারাপ হইতে পারে, ভালো হইলে কি ভালো হইতে পারে, ভালো হয় খারাপও হয়, ভালো বেশি হয় খারাপ কম হয়। এই যে জিনিসগুলা বিভিন্ন ইউজারের মুখে, ড্রাইভারের মুখে শুনে শুনে যখন জিনিসটা ন্যাচারালাইজেশন হয়ে গেল, তখন এটার অ্যাকসেপ্টেবিলিটি বুম বেড়ে গেল। দ্যাট ইজ হাউ দিস অ্যাকসেপ্টেবিলিটি থিং ইজ ইঞ্জিনিয়ার্ড এ লট অফ টাইমস। এইটা করা হয়েছে কমিউনিটি রিলেশনশিপের মাধ্যমে। ওকে, ই কমার্সের জন্য যেটা প্রযোজ্য, যখন ওই ই কমার্সের একটা গ্রুপ খোলা হবে এবং এই গ্রুপে মানুষজন আলোচনা করবে, আমার ডেলিভারিটা 4 দিন পরে আসছে এবং আসার পরে কার্টুনের কোনা ভাঙা ছিল এবং ইয়েতে, তখন আরেকজন ইউজার বলতেছে যে আপনি এটাকে রিটার্ন করেন না কেন, রিটার্নের পলিসি আছে, আপনি ওদেরকে ফোন করে এক্ষুনি বলেন রিটার্ন নিতে, ওরা রিটার্ন নিতে বাধ্য। তখন এই লোক তো উপকৃত হইল, বাট আরো 5,000 লোক দেখলো যে একজন ডিফেক্টিভ কার্টুন পাইছিল, ডিফেক্টিভ প্রোডাক্ট পাইছিল, সেটা সে রিটার্ন দিতে পারছে। এই যে এক্সপেরিয়েন্সটা ওই 5,000 লোকের ভিতরে সমস্ত ডাউট ক্লিয়ার করে ফেললো,
যার ফলে তাদের অর্ডার প্লেস করার কনফিডেন্স বেড়ে গেল। দ্যাট ইজ হাউ দিস কমিউনিটি রিলেশনশিপ হেল্পস। এই জন্য এটাকে বলা হয় সাকসেস ফ্যাক্টর। বুঝা গেছে? ইন্টারেস্টিং, কিন্তু বিজনেস, কিন্তু মডার্ন বিজনেস কিন্তু খুব ইন্টারেস্টিং। ইটস অল অ্যাবাউট প্লেইং উইথ সাইকোলজি। হ্যাঁ, ইটস সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, সাইকোলজিক্যাল গেম। যে হাউ ইউ মেক পিপল বিহেভ ইন আ সার্টেন ওয়ে, how you make people think in a certain way. That is what all these online businesses are doing. কেউ ভালো করে করছে, কেউ হয়তো ম্যাচিওর ওয়েতে করছে, কেউ হয়তো অত ম্যাচিওর, অত নলেজ কারো নাই। বাট দিজ আর অল সাইকোলজিক্যাল গেম। সো সিকিউরিটি অ্যান্ড রিলায়েবিলিটি, দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। যে আমি যখন পেমেন্ট করবো, করবো, আগে আমরা আলোচনা করছি, সিকিউরিটি যদি না থাকে বা ইয়ে না থাকে, তাহলে আসলে সাকসেস কোনোভাবেই হবে না। হ্যাঁ, যদি সিকিউর করতে না, আমার ইনফরমেশন, আমি একটা ই কমার্স থেকে একটা প্রোডাক্ট পারচেজ করলাম, আর যাই সমানে অ্যাডভার্টাইজমেন্ট স্পাম মেইলে আমার ভরে যাচ্ছে, আমি দেখা যাবে যে ওখান থেকে আনসাবস্ক্রাইব করবো এবং ওই কমার্স থেকে জীবনে কোনদিন যাবো না। ঠিক সেরকম আমি পেমেন্ট করতে গিয়ে দেখলাম ওর সিকিউরিটি ক্র্যাক হয়ে আছে, ওই লকের সাইনটা ব্রোকেন, তার মানে ওটা সিকিউরড সাইট না। অথবা আমি অন্য জায়গা থেকে রিপোর্ট পাচ্ছি যে এই জায়গায় এরকম ফ্রডুলেন্ট হয়, এই জায়গায় এরকম ফ্রড হয়, সেক্ষেত্রে রিলায়েবিলিটি নাই। আমি নিজেই আগে একই প্রোডাক্ট 3বার অর্ডার দিয়ে 3 রকমের কোয়ালিটি পাইছি। সো দ্যাট ইজ নট রিলায়েবল, সো আই উইল নট প্লেস অর্ডার। আমার কাছ থেকে শুনে আরো 10 জন যদি অর্ডার দেওয়ার প্ল্যান থাকে, সে অর্ডার দেওয়ার প্ল্যান বাতিল করে দেবে, তাই না? সো দিজ আর সাকসেস ফ্যাক্টরস ফর ই কমার্স। কারো কোনো কোশ্চেন? ওকে, এবার আমরা এই আলোচনাটা করব ক্লিকস অ্যান্ড ব্রিক্স ইন ই কমার্স। দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং ইয়েতে। কারো আইডিয়া আছে ক্লিকস আর ব্রিক্স কি জিনিস, বা এটা কেন ইউজ করা হয়? ক্লিকস তো বোঝাই যাচ্ছে অনলাইন, তার মানে যে কোনো অনলাইন এন্টিটিকে, অনলাইন ই কমার্সকে, অনলাইন শপকে আমরা বলি ক্লিকস। এই মডেলটাকে বলি ক্লিক মডেল, সেখানে ক্লিক করে মানুষ কেনে। আর ব্রিক্স হচ্ছে গিয়ে যে কোনো, এটা আমি কিছুক্ষণ আগে একটা টার্ম ইউজ করেছিলাম, ব্রিক অ্যান্ড মর্টার। ব্রিক অ্যান্ড মর্টার মানে হচ্ছে বাংলায় বলে ইট সুরকি। ইট অ্যান্ড সুরকি, সুরকি হচ্ছে কি ইটের টুকরা, যে ভাঙে নেই, ভেঙে ভেঙে সুরকি করে, ঢালাই করে, যে ইটের টুকরাকে বলে সুরকি। সো ব্রিক অ্যান্ড মর্টার মানে হচ্ছে কি ইট সুরকি। ইট সুরকির বিজনেস মানে যেটা একদম ফিজিক্যাল এস্টাবলিশমেন্ট, অর্থাৎ দোকান, বাজার, ফিজিক্যালি যেটা এক্সিস্ট করে, এটাকে বলে ব্রিক অ্যান্ড মর্টার। সো এই আলোচনায় আমরা দেখতেছি হচ্ছে গিয়ে যে ব্রিক অ্যান্ড মর্টার অ্যান্ড ক্লিকস, কোনো অর্গানাইজেশনে দুইটাই মডেল থাকতে পারে। যেমন আমি বললাম আড়ং এর দেখা যাবে ব্রিক অ্যান্ড মর্টার আছে, ওর যে সুন্দর সুন্দর শোরুম গুলো আছে, বড় বড় শোরুম গুলো আছে, গুলশান, মগবাজার, বিভিন্ন জায়গায় আড়ং এর শোরুম আছে। আবার দেখা যাচ্ছে ওর ক্লিকস আছে, অনলাইন পোর্টাল আছে। স্বপ্নর যে প্রত্যেকটা আউটলেট আছে, আবার স্বপ্নর ব্রিক অ্যান্ড ক্লিকস আছে, স্বপ্ন.com, রাইট? লেটস স্টিক টু দিস টু। এই দুইটাকে যদি আমরা দেখি, তাহলে এইখানে দুই রকমের স্ট্র্যাটেজি দেখা যায় বিজনেসের মধ্যে। একটাকে আমরা বলি হচ্ছে কি সেপারেশন স্ট্র্যাটেজি, আর একটাকে বলে হচ্ছে কি ইন্টিগ্রেশন স্ট্র্যাটেজি। ওকে, সেপারেশন মানে ওয়ার্ড থেকেই বোঝা যাচ্ছে যে ব্রিক অ্যান্ড মর্টার আর ক্লিক, মানে অনলাইনে যে বিজনেস আর ব্রিক অ্যান্ড মর্টার, দুটাকে সেপারেট রাখা। কি কি অ্যাসপেক্টে সেপারেট রাখা বা একখানে করা যায়? যেমন আমি যদি বলি যে আরঙের, আমি যদি অনলাইন স্টোর যদি খুঁজি, তাহলে ধরলাম arong.com, arongBD.com একটা অনলাইন পোর্টাল আছে। ওখান থেকে আমি একটা পার্টিকুলার ডিজাইনের পার্টিকুলার সাইজের পাঞ্জাবি খুঁজতেছি। এখন এই পাঞ্জাবিটা স্টকে আছে কি নাই, এইটার স্টকটা কোথায় মেনটেন করা হইতেছে, এইটা কি ধানমন্ডি আড়ঙে, মানে মোহাম্মদপুর আড়ঙে, আলালমাটি আড়ঙে, নাকি এটা গুলশানের আড়ঙে, না এটা মগবাজার আড়ঙে? ক্যান ইউ টেল? উই ক্যানট। এমনকি যে আমি এখন যখন অর্ডার করব, এই মডেলটা আমার 3টা ব্রাঞ্চের থেকেই তো শেষ হয়ে যেতে পারে ঈদের সময়, ঈদের আগে আগে মডেল শেষ হয়ে যায় হরহামেশা। এই পার্টিকুলার ডিজাইনের, এই পার্টিকুলার সাইজের পাঞ্জাবিটা নাও থাকতে পারে, তাহলে আমি অনলাইনে যে অর্ডার করে ফেললাম, আমাকে ডেলিভার দিবে কি করে? তাহলে দেয়ার উইল বি এ প্রবলেম। সেই ক্ষেত্রে আরং করবে কি, ওইটার স্টক অনলাইনের জন্য যেটা, সেটার স্টক আলাদা,
স্টোরের জন্য যেগুলা লালমাটি স্টোর, মগবাজার স্টোর, গুলশান স্টোরের জন্য স্টক গুলা আলাদা আলাদা। এই স্ট্র্যাটেজিটাকে আমরা বলছি সেপারেশন। এবং অর্ডার ফুলফিলমেন্ট, অর্ডার টেকিং, অর্ডার ভেরিফিকেশন, প্রোডাক্ট আপডেটিং, এই যে বিভিন্ন প্রসেস আছে, এই প্রসেসগুলোও দেখা যাচ্ছে আমি ব্রিক অ্যান্ড মর্টার এবং ক্লিকে আলাদা করে অ্যাপ্রোচ করতেছি। এইটাকে আমরা বলছি সেপারেশন। সেপারেশন করলে বেনিফিট হচ্ছে গ্রেটার ফোকাস। প্রত্যেকে যার যার বিজনেসে ফোকাস করতে পারে। লালমাটি আরং লালমাটি আরঙের বিজনেসে ফোকাস করতে পারে, অনলাইন বিজনেস অনলাইনে বিজনেসে ফোকাস করতে পারে আরং। তার প্রফিটেবিলিটি, তার কি প্রসেস অপটিমাইজ করা লাগবে, তার কোন স্টকটা রিপ্লেনিশ করা লাগবে, সমস্ত কিছু ওই পার্টিকুলার ইউনিটের জন্য ফোকাসড। সো ইটস গ্রেটার ফোকাস। মোর ফ্লেক্সিবিলিটি, যে আমার একটা ইউনিটে একটা জিনিস শর্ট থাকতে পারে, যে কোনো জিনিসে প্রবলেম থাকতে পারে, একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড না। সো আমি কারো দ্বারা লিমিটেড না, আই এম ফ্লেক্সিবল। তো এটা হচ্ছে কি অনলাইন বিজনেসকে মোর ফ্লেক্সিবিলিটি দেয়। আবার এমন হতে পারে যে আমি অনলাইনে সেলটা বাড়ানোর জন্য কোনো পার্টিকুলার কিছু ডিজাইনের উপরে এই মুভমেন্টে আমার অনলাইনে স্টকের পরিমাণ ওগুলো স্লো যাচ্ছে, আমি ওইটার উপরে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিলাম, সেটা শুধু অনলাইনে অ্যাভেলেবল। এটা তখনই সম্ভব যখন আমি সেপারেশন স্ট্র্যাটেজিতে আসি। কারণ আমাকে ডিসকাউন্ট যদি আবার সিনক্রোনাইজ করতে হয়, যে আবার শোরুমেও ওই একই ডিসকাউন্ট থাকতে হবে ওই পার্টিকুলার আইটেমের উপরে, তাহলে ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট, ইনফ্লেক্সিবল সলিউশন হয়ে যাবে। সেক্ষেত্রে আমি ফ্লেক্সিবিলিটি বেশি পাবো ব্রিক অ্যান্ড ক্লিক যদি আমি সেপারেশনে রাখি। অ্যাক্সেস টু ভেঞ্চার ফান্ডিং, অনেক ক্ষেত্রে কি হয় শোরুমের ভেঞ্চার ফান্ডিং কি জিনিস? ভেঞ্চার ফান্ডিং হচ্ছে কি জিনিস বুঝি? ভেঞ্চার ক্যাপিটাল, ভেঞ্চার ক্যাপিটাল, ভেঞ্চার ক্যাপিটাল হচ্ছে কি যে কোনো একটা বিজনেসকে, আচ্ছা আমরা কি ব্রেক নিব? স্যার একটু ব্রেক দেন। আচ্ছা একটু ব্রেক নেই, তাহলে আমরা 10 মিনিটের, হ্যাঁ ব্রেকের পরে আমরা শুরু করি। আমাদের একটা ফোন বারবার আসছে, আমি ফোনটাও ইয়ে করি, আর 10 মিনিট পরে আমরা আবার রিকানেক্ট করতেছি। ওকে স্যার 15 মিনিট দেন, তাহলে নামাজটা পড়তে পারবো। 45-এ আসেন। 45, ঠিক আছে 45। ঠিক আছে। ওকে, তারপরে আমি ভেঞ্চার ক্যাপিটালটা একটু বড় আলোচনা, এই জন্য আমি ব্রেকটা এখনই নিলাম। জি স্যার। ঠিক আছে। Recording stopped.
এমনকি ব্রেকে
ক্লাস কি চলতেছে? জি না, চলতেছে না, ব্রেক। 45 আসবে স্যার। ও আচ্ছা। সাদ্দাম ভাই, হ্যাঁ ভাই বলেন। ভাই ক্লাস কি রেকর্ড করতেছেন? আমি না ভাই না, হ্যাঁ হ্যাঁ রেকর্ড করতেছি তো, হ্যাঁ করতেছি। আমি ভাই শুরুর দিকে কিছু মিস করে গেছি তো সেজন্য মানে 10 মিনিট পরে জয়েন করছি আর কি নেটের সমস্যার কারণে। আচ্ছা রেকর্ড করতেছি এবং ক্লাসের পরে আমি আপনার এটা ফেসবুকে আপলোড করে দিব না, হ্যাঁ? তো সমস্যা নেই ভাই, রেকর্ড করলে হলো ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আছি তো, আমি টেনশন করেন না, ইনশাল্লাহ আছি। ঠিক আছে। সাদ্দাম ভাই এখন কি হ্যাঁ 45 আসবে, হ্যাঁ বেশি সময় নাই, 3 মিনিট আছে। আচ্ছা
ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, ইলেকট্রিসিটি চলে গেছে। জি স্যার, আমরা আছি। শেয়ার করে দিয়ে নেব। ওকে ওকে, আমরা আলাপ করতেছিলাম হচ্ছে কি, তখন যে জায়গায় আসছিলাম যে সেপারেশন স্ট্র্যাটেজির মধ্যে আমরা বলছিলাম যে বেনিফিট Recording in progress. গ্রেটার ফোকাস, হ্যাঁ এটা আলোচনা করলাম, মোর ফ্লেক্সিবিলিটি কেন, আর লাস্টে যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে ভেঞ্চার ফান্ড অ্যাক্সেস। সো ভেঞ্চার ফান্ড বলতে এখানে ভেঞ্চারের কয়েক রকমের ফান্ড হয়। একটা তো আপনারা জানেন যে ডেট ক্যাপিটাল আর ইকুইটি ক্যাপিটাল, তাই না? যে ক্যাপিটাল ভেঞ্চার, যে কোনো একটা ভেঞ্চারকে করতে গেলে সেই ভেঞ্চার বলতে বিজনেস, যে কোনো বিজনেস প্রজেক্ট, যেটা সাধারণত ভেঞ্চার তখন বলা হয়, সব বিজনেসকে ভেঞ্চার সাধারণত বলা হয় না। ভেঞ্চার বলা হয় তখন যখন কোনো একটা বিজনেসের আইডিয়া বা প্রোডাক্টটা ইজ নট ইয়েট প্রোভেন টু বি রিয়েলি সাকসেসফুল। যেটা যদি ট্রেডিশনাল এমন যদি হয় যে আমি সে প্রিন্টিং এর বিজনেস, আমি কার্ড প্রিন্ট করি, সো আমি প্রিন্টিং এর বিজনেসের আসলে নতুন করে জানার, নতুন করে করার বা এর মধ্যে রিস্কের পরিমাণ ওই রকম না। আমরা জানি যে এরকম ক্যাপাসিটির প্রিন্টিং ক্যাপাসিটি যদি করি, এই ধরনের কোয়ালিটি প্ল্যান্ট যদি রাখি, মেশিনারি যদি রাখি, তাহলে অর্ডার যদি ঠিক মতো কালেক্ট করতে পারি, তাহলে আমি সে 10,000 থেকে 10 লাখ পর্যন্ত এইরকম অর্ডার পার মান্থ পাইতে পারি বা পার ইয়ার পাইতে পারি। সো এইটা ইজ এ নোন বিজনেস। এটাকে আমরা তখন সাধারণত ভেঞ্চার বলি না, সাধারণভাবে ভেঞ্চার বলি না, ভেঞ্চার বলি যেখানে আসলে একটা চ্যালেঞ্জ বা একটা অ্যাডভেঞ্চারের বিষয় আছে। যে অ্যাডভেঞ্চার ওয়ার্ডটি আসছে ওখান থেকে, যেখানে আমার ভেঞ্চার করতে হয়, যেখানে আমার কিছু রিস্ক নিতে হয়, এবং রিস্কটা ইজ কম্পেয়ার টু রেগুলার বিজনেস রিস্কের চেয়ে হায়ার। তার মানে রেগুলার বিজনেস রিস্কের চেয়ে হায়ার যখন, তার মানে এখানে আমার ইনভেস্টমেন্ট বেশি, মানে রিস্ক যত বেশি, ইনভেস্টমেন্টের আসলে ভ্যালু তত বেশি। অ্যাট দ্য সেম টাইম এই ধরনের বিজনেস আমি যাব কেন? ফর হায়ার রিটার্ন। সো ভেঞ্চার সাধারণত যেই কোয়াড্রেন্টে পড়ে, কোয়াড্রেন্ট বলতে আমি যদি এরকম 4 ভাগে ভাগ করি, যে একদিকে হচ্ছে কি রিস্ক, যে লো হাই, আরেকদিকে হচ্ছে কি রিটার্ন লো হাই, তাহলে এটা হচ্ছে গিয়ে হাই রিটার্ন হাই রিস্ক হাই রিটার্ন, বা হাই রিস্ক হাই গেইন। এই কোয়াড্রেন্টে পড়বে হচ্ছে কি সমস্ত ভেঞ্চার গুলা। এই ভেঞ্চার গুলার বিজনেস করার জন্য যে ক্যাপিটাল প্রয়োজন হয়, সাধারণত এই ভেঞ্চার যারা ইনিশিয়েট করে, ফাউন্ড করে, তারা সাধারণত নিজেরা পুরো বিজনেসকে একটা লেভেল পর্যন্ত স্কেল করার জন্য বা বাড়ানোর জন্য ইনভেস্ট নিজেরা করার ক্যাপাসিটি সাধারণত থাকে না অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে তাদেরকে এই রিস্কি ভেঞ্চারটাকে ক্যাপিটাল করার জন্য বা ইনভেস্ট করার জন্য ইনভেস্টরের প্রয়োজন হয়, ফান্ডিং প্রয়োজন হয়। এবং এই ফান্ডিং গুলা, আমি যদি রেগুলার ব্যাংকে যাই, রেগুলার ব্যাংক কি করে, যখন একটা লোন দেয় কোনো একটা জায়গায়, কোনো একটা বিজনেসকে ফান্ড করে, তখন রেগুলার ব্যাংক দেখে কি, তার রিস্ক পোর্টফোলিও দেখে, তার রিস্ক অ্যাসেসমেন্ট করে, যেটা আসলে কতটা রিস্ক, কতটা ইয়ে। যদি রিস্কের পরিমাণ বেশি হয়, তাহলে ব্যাংক সাধারণত ওখানে কখনো ফান্ড করবে না। যেমন হচ্ছে ব্যাংকের থাম্ব রুল কি, সাধারণত সে আইদার কোলেটারাল, সাধারণত আইদার না কোলেটারাল চায়। কোলেটারাল কি? জামানত। বা কোলেটারাল হচ্ছে কি এমন একটা স্থাবর সম্পত্তি, এমন একটা সম্পত্তি যে সম্পত্তিটা ব্যাংক আলটিমেটলি ধরে রাখতে পারে। যদি আপনি লোন ফেরত দিতে না পারেন, ব্যাংক যাতে সম্পত্তিটা এনক্যাশ করে আপনার লোনটাকে ফেরত নিতে পারে। সো ব্যাংক আসলে অলমোস্ট জিরো রিস্কে অপারেট করে, অলমোস্ট জিরো রিস্কে অপারেট করে। সো ব্যাংক টাইপের ইনস্টিটিউশন তাহলে এই ধরনের ভেঞ্চার যেখানে যেখানে হাই রিস্ক হাই গেইন, সেখানে সাধারণত ফান্ড করতে চাবে না, কারণ ব্যাংকের রিটার্ন ওরা চিন্তা করে ইন্টারেস্ট রেটের বেসিসে। ইন্টারেস্ট রেট দেখা যায় যে 10%, 15%, 12% একটা ইন্টারেস্ট রেট একটা লোন দিবে, সো ওইটাই তার রিটার্ন। কিন্তু একটা ভেঞ্চারে এমনও হতে পারে সেই যদি প্রপারলি প্রফিটে যায়, ওই ভেঞ্চারটা একটা সময় কি ওটা ইনভেস্টমেন্টের উপরে 300%, 400% রিটার্ন দিবে, মানে 4x, 3x, 5x রিটার্ন বলে এটাকে। তো 3 টাইমস টু 10 টাইমস পর্যন্ত অনেক সময় রিটার্ন দেয় এই ধরনের ভেঞ্চার গুলা। সো এই ভেঞ্চার গুলোর যে ফান্ডের প্রয়োজন হয়, এই ফান্ড গুলা তখন দেখা যায় যে ব্যাংকরা এই ফান্ডটা করতে পারে না। তখন এনবিএফআই এর কিছু কিছু স্কিম থাকে, মানে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোর কিছু কিছু প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট গুলো এই হাই রিস্ক হাই গেইন ইয়েতে করে, তাও সেটা অনেক লিমিটেড, খুব ছোট অ্যামাউন্ট এবং খুব লিমিটেড প্রোডাক্টে সাধারণত করে, খুব লিমিটেড ওয়েতে করে। Most of these ventures actually go to either angel investors or venture capital organizations for funding. Venture capital organization কারা? যারা আসলে
প্রথম হচ্ছে ইনভেস্টর, যারা অ্যাঞ্জেল ইনভেস্টর। অ্যাঞ্জেল ইনভেস্টর হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট পারসন অথবা আ গ্রুপ অফ পিপল, ইন্ডিপেন্ডেন্ট, যারা ইন্ডিপেন্ডেন্টলি ডিসাইড করতে পারে, এরকম গ্রুপ অফ পিপল যাদের হাতে কিছু টাকা আছে, তারা এই ধরনের হাই রিস্ক হাই গেইন ভেঞ্চারে ইনভেস্ট করে দে ওয়ান্ট টু টেক দ্য রিস্ক অ্যান্ড উইথ দ্য এক্সপেকটেশন টু গেট হাই রিটার্ন। তারা সাধারণত চিন্তাই করে যে ঠিক আছে, আমি 4-5টাতে যদি ইনভেস্ট করি, একটু দেখে শুনে ভালো মতো ইনভেস্ট করলাম, এখান থেকে 2টা যদি মোটামুটি সাকসেসফুল হয় বা 2-3টা যদি সাকসেসফুল হয়, তাহলে আমার জন্য ভালো, মানে আমি প্রফিটে উঠে যাব, বাকি 2টা লস হইলো। অন দ্য আদার হ্যান্ড, এই ভেঞ্চার ক্যাপিটাল কারা? ভেঞ্চার ক্যাপিটাল হচ্ছে কি সাধারণত একটা অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন কি করে, এই অল্টারনেট ফান্ডিং একটা লাইসেন্স আছে বাংলাদেশে, বাংলাদেশ ব্যাংকের, ওই লাইসেন্সটা নেয় যে অল্টারনেট ফান্ডিং স্কিম বা কিছু একটা বলে, ভুলে গেছি এটা। সো এইটা পলিসির আন্ডারে একটা লাইসেন্স নিয়ে, এবং বাইরে তো এটা খুবই কমন। ভেঞ্চার ক্যাপিটালরা কি করে, তারা এই ধরনের অর্গানাইজেশনকে ফান্ডিং করে, কিন্তু নট আউট অফ দেয়ার ওন ফান্ড, আনলাইক অ্যাঞ্জেল ইনভেস্টার্স। অ্যাঞ্জেল ইনভেস্টররা তাদের নিজেদের টাকা ইনভেস্ট করে, আর ভেঞ্চার ক্যাপিটাল কি করে, আবার তারাও ফান্ড রেজ করে ফ্রম দ্য ব্যাক। তারা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ব্যাংকস বা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে তারা একটা রিস্ক এগ্রি করে তাদের উপরে, একটা লিমিটেড রিস্ক রেখে তারা ফান্ড জোগাড় করে। এবার ফান্ড জোগাড় করে একদিকে, যেমন তারা ফান্ড জোগাড় করে, অন্যদিকে তারা এই ধরনের ভেঞ্চার গুলোর সাথে কানেক্ট করে। যত রকম ইনোভেটিভ বা এই ধরনের ভালো ভালো ভেঞ্চার আছে, যারা প্রুভেন, যারা মোর লাইকলি টু বি সাকসেসফুল, এরকম ভেঞ্চারদেরকে তারা ওই ফান্ড থেকে আবার টুকরা টুকরা করে ফান্ড দেয়। ফান্ডটা দেয় ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট, শেয়ার পারচেজ করে, একটা প্রিমিয়ামে, একটা বেশি প্রাইসে শেয়ারটাকে পারচেজ করে, উইথ দ্য এক্সপেকটেশন যেখান থেকে ডিভিডেন্ড ইনকামের এক্সপেকটেশন থাকে না। সাধারণত এক্সপেকটেশনটা হয় যে আমি 4 বছর শেয়ারটা ধরে রাখার পরে বা 5 বছর এই কোম্পানির শেয়ারটা ধরে রাখার পরে, স্টার্ট আপটা 5 বছরে এতটুকু ছোট্ট একটা স্টার্ট আপ 10 গুণ বড় হয়ে যাবে। 10 গুণ বড় যখন হয়ে যাবে, তার ভ্যালুয়েশনও 10 গুণ বেড়ে যাবে। তখন আমি আমার শেয়ারটুকু 10 গুণ দামে বা 8 গুণ দামে মার্কেটে সেল করতে পারবো। বা এই স্টার্ট আপটা একসময় আইপিওতে যাবে, স্টক এক্সচেঞ্জে। যদি এটা ফ্লোরে যায়, সেক্ষেত্রে এটা তখন শেয়ারের প্রাইস অনেক বেড়ে যাবে, তখন আমি আমার পার্টের শেয়ারটুকু বিক্রি করে আই উইল গেট দ্য প্রফিট। এই চিন্তা থেকে ভেঞ্চার ক্যাপিটাল অর্গানাইজেশন গুলো এই সমস্ত অর্গানাইজেশনে ইনভেস্ট করে। এবার আসি, এই সমস্ত অর্গানাইজেশন ইনভেস্ট করে, এবং ইনভেস্ট করার সময় কোনো কোলাটেরাল থাকে না, এই যে বললাম হাই রিস্ক হাই গেইন, কোনো কোলাটেরাল থাকে না, এবং তারা ধরেই নেয় যে 10টা ভেঞ্চারে যদি ইনভেস্টমেন্ট করা হয়, তার মধ্যে থেকে একটা সাকসেসফুল হবে, 9টা আনসাকসেসফুল হবে। সো এইখানে তাদের সাকসেস রেট, কারণ তারা অত অ্যাঞ্জেল ইনভেস্টররা যেমন পার্সোনালি অনেক সময় ইনভলভ হয়ে যায় বিজনেসের সাথে, সো দে হ্যাভ বেটার কন্ট্রোল, বেটার ম্যানেজমেন্ট অফ রিস্ক। সেক্ষেত্রে তাদের 5টার মধ্যে হয়তো 2টা ফেল করে। বাট অ্যাঞ্জেল ভিসিরা ইজ অ্যান অর্গানাইজেশন, ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, তারা আসলে ওই কোম্পানির ইনভেস্টির ম্যানেজমেন্টে কোনো রোল প্লে করে না। সাধারণত ইনভেস্টির উপরে তাদের কোনো কন্ট্রোল থাকে না, যার ফলে ইট ইজ মোর লাইকলি যে দে টেক হায়ার রিস্ক। তারা 10টা ইনভেস্ট করলে ধরে নেয় একটাতে প্রফিট হবে, একটাতে যে পরিমাণ প্রফিট হবে তা দিয়ে আমার 10টার প্রফিট যে লস, বাকি 9টার যে লস সেটা উঠে আসবে। এই অ্যাজাম্পশন থেকে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডিং করে। এইবার এই জায়গায় এটার মাহাত্ম্য কোথায় সেপারেশনের মধ্যে? ভেঞ্চার ক্যাপিটালের যে নেচারটা, সেটা হচ্ছে তার প্রফিটের যে নেচারটা, সেই প্রফিটের নেচার হইতে হবে এক্সপোনেনশিয়াল, সুপার এক্সপোনেনশিয়াল, অর্থাৎ অনেক গুণ রিটার্ন আসতে হবে। সে যদি 100 টাকা কোথাও ইনভেস্ট করে, সেই রিটার্নটা আসতে হবে কত? দেখা যাবে 1500 টাকা 2000 টাকা সে রিটার্ন চিন্তা করতেছে 100 টাকার উপরে। তো এই যে এক্সপোনেনশিয়াল রেটে যে রিটার্ন, এই রিটার্নটা শুধুমাত্র ওই সমস্ত বিজনেসই কমিট করতে পারে বা আশা জাগাইতে পারে যার ভিতরে ইনোভেশন আছে, এবং যার ভিতরে লোয়ার কস্ট রেখে, কস্টকে সিগনিফিকেন্টলি লো রেখে রেভিনিউকে ট্রিমেন্ডাসলি হাই করার সম্ভাবনা আছে। এইরকম বিজনেসের ক্ষেত্রে শুধুমাত্র ওই লেভেল অফ গ্রোথ কমিট করা বা আশা দেওয়া সম্ভব। এখন if we think of a business যেটা ব্রিক অ্যান্ড মর্টার এবং ক্লিক একসাথে আছে, ওই জায়গায় আমি যদি 10 গুণ গ্রোথ চিন্তা করি, তাইলে আমার যে শোরুম আছে, এই শোরুমের ক্যাপাসিটি কি মানুষকে
কতগুলো মানুষ হ্যান্ডেল করতে পারবে সেটার একটা লিমিট আছে। হয়তো এখন যে পরিমাণ এটাকে বলা হচ্ছে ফুটফল, হ্যাঁ, শোরুমে যখন কাস্টমার আসে এটার নাম্বারটাকে এক্সপ্রেস করে, বিজনেস টার্মিনোলজি হচ্ছে ফুটফল। এখন যদি একটা শোরুমের একটা স্টোরের ক্যাপাসিটি থাকে দিনে সে 10,000 ফুটফল, সে হয়তো চেপে চেপে আরেকটু বিজনেস খুব ভালো হইলো, সে 20,000 লোককে অ্যাকোমোডেট করতে পারবে সারাদিনে, আর 2 লাখ লোককে তো করতে পারবে না। জাস্ট কিন্তু একটা অনলাইনের ওয়েবসাইটে, ই কমার্সে, সেখানে কি ফুটফলের কোনো লিমিটেশন আছে? আমার যদি সেল হয় তাহলে আমি যে কোনো কোয়ান্টিটি সেল করতে পারবো যদি প্রোডাক্ট সোর্সিং করতে পারি, কারণ প্রতিটা প্রোডাক্টেই তো আমার প্রফিট আছে। সুতরাং আমার কোনো এস্টাবলিশমেন্ট কস্ট, সাঙ্ক কস্ট, ইনফ্রাস্ট্রাকচার কস্ট বলে কিছু নাই। সুতরাং আমি রেভিনিউ আনলিমিটেড টাইমস বাড়াইতে পারবো। তার মানে ইনভেস্টরের জন্য ওইটা বেশি অ্যাট্রাকটিভ যেখানে সে সেপারেটলি গ্রোথ পোর্ট্রে করতে পারবে, সেই রকম সেপারেশন আছে। দুইটাকে যদি ক্লাব করে রাখা হয়, ইন্টিগ্রেশন করে রাখা হয়, তাহলে সে গ্রোথটা দুইটা মিলে একটা লিমিটের মধ্যে পড়ে যাবে। যে আমার আমি সেপারেশনের কথা যেমন বললাম, যে আরং এর কথা বললাম, যে আরং এর স্টকটা অনলাইনে পুরো সেপারেট, এখন ইনভেস্টর ইচ্ছা করলে ইনভেস্ট করতে পারে এই হিসাবে যে এখানে তো স্টকের কোনো লিমিট নাই। আরং যদি ওটা সেপারেট স্টক মেনটেন করে অনলাইনের জন্য, স্টোরের যে স্টোরেজ ক্যাপাসিটি সেটার উপরে যদি ডিপেন্ডেন্ট না থাকে, তাহলে তো ইট ইজ ভার্চুয়ালি আনলিমিটেড। সো এটা আনলিমিটেড গ্রোথ যদি পটেনশিয়াল থাকে, তার মার্কেটিং স্ট্র্যাটেজি, তার প্ল্যান যদি ওরকম থাকে, তার ফোরকাস্ট যদি ট্রুলি ট্রাস্টওয়ার্দি হয়, then we can rely যে এখানে আমরা ইনভেস্ট করতে পারি, because this can really grow to unlimited folds. On the other hand, আমার ইন্টিগ্রেশন আছে যে স্বপ্নতে। স্বপ্নতে আপনারা যদি স্বপ্ন.com-এ কখনো শপিং করতে যান অনলাইনে, তাহলে আপনারা দেখবেন প্রথমেই আপনাকে সিলেক্ট করতে বলে যে আপনার ব্রাঞ্চ কোনটা, ধানমন্ডি, মোহাম্মদপুর, খিলগা, কোন স্বপ্নর ব্রাঞ্চ থেকে আপনি শপিং করতে চান। তার মানে তার অনলাইনের যে স্টক, অনলাইনে যে বেচা বিক্রি, অনলাইনে যে ডেলিভারি, সব হচ্ছে ওই শপটা কেন্দ্রিক, ওই স্টোরটা কেন্দ্রিক। আপনি যখন ধানমন্ডি সিলেক্ট করবেন তখন আপনাকে কোনোভাবে উত্তরায় অর্ডার প্লেস করতে দিবে না, আপনাকে ধানমন্ডির এলাকার আশেপাশে অর্ডার প্লেস করতে হবে, বিকজ আপনার ডেলিভারিটা ধানমন্ডি স্টোরে থাকা স্টকের থেকে ধানমন্ডির লোকই, স্বপ্নের লোকই আপনার বাসায় এসে ডেলিভার করে যাবে। তাহলে এটাকে বলবো আমরা ইন্টিগ্রেশন। ক্লিক এবং ব্রিক ইন্টিগ্রেটেড অবস্থায় আছে, কিন্তু সেখানে লিমিটেশন কি, এইটা ক্যান নট গ্রো টেনফোল্ড ওভারনাইট। কারণ টেনফোল্ড করতে গেলে তার স্টোরের মধ্যে স্টক ক্যাপাসিটি টেনফোল্ড করতে হবে, তার ডেলিভারি ক্যাপাসিটি টেনফোল্ড করতে হবে, সবকিছু টেনফোল্ড করতে হবে, which are all limited, all bound by the physical stores. এই জন্য এখানে সেপারেশনে বলা হয়েছে অ্যাক্সেস টু ভেঞ্চার ফান্ডিং ইজিয়ার সেপারেশনে। এবার আসি উল্টা ইন্টিগ্রেশন। তাহলে ভেঞ্চার ফান্ডিং এর ব্যাপারটা আশা করি বোঝা গেছে এবং সেপারেশন জিনিসটা বোঝা গেছে, তাই না? তাহলে কোনো কোশ্চেন এই পর্যায়ে? ওকে, সো তারপরে আসি ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনটা কখন প্রয়োজন হয়, যখন আসলে আমরা ব্র্যান্ডটাকে স্টাবলিশ করতে চাই, স্টাবলিশ করতে চাই না, স্টাবলিশড ব্র্যান্ড, আমি যখন ব্র্যান্ডে কম্প্রোমাইজ করতে চাই না, যেমন হচ্ছে কি স্বপ্নর প্রোডাক্ট আর স্বপ্ন.com যেটাকে আমি সেপারেট করতে চাই না। আমি আমি হয়তো আরং আরং অনলাইন বলে আলাদা একটা ব্র্যান্ড তৈরি করছি এবং অনলাইনকে কমপ্লিটলি সেপারেট রাখছে, যেখানে দেখা যাচ্ছে আমি এমন সব প্রোডাক্ট আপলিফট করতেছি যেগুলো আমি স্টোরে রাখি না। যেমন ধরেন আরং শপের মধ্যে, অনলাইন শপের মধ্যে আমি এখন কিছু কিছু রাখতেছি, সে প্ল্যান্টেশন প্ল্যান্ট, ডেকোরেটিভ প্ল্যান্টস আমি রাখা শুরু করলাম। সেই যে সে গ্রিন টি, আমরা মাঝে মাঝে অনেক সময় খুব হাই কোয়ালিটি গ্রিন টি খাই, সেই হাই কোয়ালিটি গ্রিন টি রাখা শুরু করলাম, যেটা আমি স্টোরে রাখবো না। কিন্তু এতে কি হচ্ছে, আরং অনলাইন এবং আরং স্টোর দুইটার মধ্যে ব্র্যান্ডের ইমেজের দুইটা পার্থক্য তৈরি হচ্ছে। যে ব্র্যান্ড ইমেজ মানে কি, হাউ পিপল নো, হাউ পিপল আইডেন্টিফাই, হাউ কাস্টমার্স ডিফাইন ইউ। আরং বলতে আমি কি বুঝি, এই ডেফিনেশন আমার মাথায় যেটা, সেটাই আসলে ব্র্যান্ড। ব্র্যান্ড, সো এই ব্র্যান্ডে দেখা যাচ্ছে যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সাধারণত স্টাবলিশড ব্র্যান্ড যারা, তারা সবকিছুকে ইন্টিগ্রেটেড রাখে। এক্সকিউজ মি, জাস্ট একটা
Sorry. আচ্ছা, ইন্টিগ্রেশন হচ্ছে কি তাহলে এস্টাবলিশড ব্র্যান্ড, যারা এস্টাবলিশড ব্র্যান্ড তারা সাধারণত ইন্টিগ্রেশনের দিকে যায় বেশি। শেয়ার্ড ইনফরমেশন, দ্যাট ইজ স্টোর, মানে ব্রিক এবং অনলাইন দুইটার মধ্যে যখন শেয়ার্ড ইনফরমেশন প্রয়োজন হয়, যেমন কাস্টমার এমন একটা প্রোডাক্ট যেটার জন্য কাস্টমার রেজিস্ট্রেশন প্রয়োজন, কাস্টমারের প্রচন্ড ডিটেইল অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, সে কথা আমার একটা ডায়াগনস্টিক সেন্টার, আমি এখন একটা ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার অথবা ল্যাবের ডায়াগনস্টিক সেন্টার। সো হোয়াট হ্যাপেন্স, আমি যদি একটা টেস্ট করতে যাই বা কিছু একটা করতে যাই, দেয়ার আর সার্টেন ইনফরমেশন, যেমন এজ, জেন্ডার, নাম, কোন ডাক্তার রেফার করছে, সার্টেন ইনফরমেশন দ্যাট নিডস টু বি কেপ্ট মেনটেইনড, এবং আমার কাস্টমারের জন্য একটা আইডি, কারণ হিস্ট্রি মেনটেন করতে হবে। তখন আমি যদি অনলাইনেও অর্ডার দিই যে আমার স্যাম্পল কালেকশন করে নিয়ে যাওয়া বাসা থেকে, দেখা যাবে ওইটা has to come from certain branch of that lab. ওখানে একটা ইন্টিগ্রেশন প্রয়োজন, কারণ আমার রেকর্ড ব্রাঞ্চে একরকমের অনলাইনে আরেক রকমের সেটা হবে না, সেখানে শেয়ার্ড ইনফরমেশন আছে, যে কারণে ইন্টিগ্রেশন ইজ এসেনশিয়াল। পারচেজিং লেভারেজ, পারচেজিং লেভারেজ হচ্ছে কি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে যদি ভলিউম বেশি হয় আমি পারচেজ লেভারেজ পাই, আমি প্রাইসে বেনিফিট পাই, আমি টার্মস এন্ড কন্ডিশনসের বেনিফিট পাই, ওয়ারেন্টি সার্ভিস, আমাকে ডেলিভারি দিয়ে যাবে কিনা আমার সাপ্লায়ার আমার ঘরে, এই ধরনের বেনিফিট পাই। কিন্তু আমি যদি এখন প্রত্যেকটাকে আলাদা আলাদা ইউনিট হিসেবে ধরি, অনলাইন আলাদা, ব্রাঞ্চ আলাদা, সব আলাদা আলাদা ধরি, তাহলে আমার কোয়ান্টিটিটা ডিভাইড হয়ে যায়, ভলিউমটা ডিভাইড হয়ে যায়। সো আমি ওই নেগোসিয়েশন পাওয়ার, ওই লেভারেজটা হারায় ফেলি। দেন হচ্ছে ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি, ওই যে যেটা স্বপ্ন করে যে আমার এলাকাতে আমার যেহেতু এস্টাবলিশমেন্ট অলরেডি আছে, সুতরাং আমি অনলাইনটাকে যদি ওইটার সাথে ট্যাগ করে দিই, তাহলে আমার এমন যদি হয়তো যদি মোহাম্মদপুরে অর্ডার করে আমি মোহাম্মদপুর থেকে ডেলিভারি করতে পারি, ধানমন্ডিতে অর্ডার করলে ধানমন্ডি থেকে ডেলিভারি করতে পারি, মালিবাগে অর্ডার করলে মালিবাগ থেকে ডেলিভারি করতে পারি। আমার লজিস্টিক্স, আমার যে ডেলিভারি এফিসিয়েন্সি সেটা অনেক বেটার হবে। এন্ড অফ দ্য ডে সেপারেশন এন্ড ইন্টিগ্রেশন স্ট্র্যাটেজি আসলে ডিপেন্ড করে মাল্টিপল ফ্যাক্টরস এর উপরে। এটা প্রোডাক্টের নেচার, প্রোডাক্টের স্টোরেজের নেচার, আমার ইভেনচুয়ালি স্টোরেজ, লজিস্টিক্স, এগুলোর কস্ট কি পরিমাণ পড়ে, সেগুলোর ব্যালেন্স আউট করার পরে উই ক্যান অনলি ডিসাইড whether integration will be a better strategy for this particular e-commerce or a separation will be a better strategy for this e-commerce. But these are the general benefits of separation and integration. বুঝা গেছে? ব্রিক অ্যান্ড ক্লিক। জি স্যার। গ্রেট। ওকে, ই কমার্সের এটা শেষ আমাদের। এইবার আমরা কোনটাতে যাব? আচ্ছা, আমাকে কি বলতে পারবেন আজকে কয় নাম্বার ক্লাস? আনুমানিক হলেও চলবে। ভুলে গেছি, আমি জিজ্ঞাসা করে নেওয়া দরকার ছিল হালিম সাহেবের কাছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আমরা চ্যাপ্টার 5টা সেগমেন্ট 5টা শুরু করি। হ্যাঁ, সেগমেন্ট 5টা